আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কুমিল্লা, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2024, ঠিক আছে। সো কুমিল্লা বোর্ড 2024-এর সবগুলা সিকিউ, মানে এখানে যে 8টা সিকিউ আসছিল এই প্রশ্নের 8টা সিকিউর মধ্যে 8টা সিকিউ হচ্ছে আমরা সলভ করবো। সো তোমাদের যাদের কাছে 24 সালের কোয়েশ্চেন নাই বা এইগুলা নিয়ে প্যারা খাই দিয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নাই ভাইয়া। এই ক্লাসে যা সলভ করে দিব, এই ক্লাস দেখলে মনে করো এইগুলা তো তুমি ভালোভাবে শিখতে পারবা, সাথে হচ্ছে এর আশেপাশে যত বোর্ড আছে ওইগুলো সলভ করতে পারবা আশা করি। সো কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেনগুলো একটু পেছানো থাকে, সো জানি না এইগুলা কেমন, দেখি হচ্ছে আমরা আজকের এই ক্লাসে কেমন কোয়েশ্চেন পাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মাউস ক্লিক মেবি এখানে রয়ে গেছে, এটাকে আমি একটু রিমুভ করি। হ্যাঁ, এটাকে ল্যাপটপে নিয়ে রাখি, ঠিক আছে। ওকে, ওকে। সো দেখো আমরা কি করবো ভাইয়া, আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সলভ করবো। সো প্রথমে যে কোয়েশ্চেনটা দেখতেছো এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন, দেখেই বোঝা যায়। সো এইটা কি বলছে, আমরা এখানে সমাধান করি, ঠিক আছে। সো এইখানে সমাধান করি। সো দেখো গ নাম্বারে কি বলছে যে, আচ্ছা, সো পরিমাপক যন্ত্রটি, এটা দেখেই বোঝা যাইতেছে নিচেরটা মূল স্কেল, উপরের এই যে এই অংশে এখানে এই যেটা আছে এটা হচ্ছে বার্নিয়ার স্কেল, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে দেখেই বোঝা যাইতেছে, আমি হচ্ছে এই পেনটা ইউজ করি। ওকে, সো পরিমাপক যন্ত্রটি দ্বারা একটা সুষম গণকের দ্বার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেল পার 2.9 সেন্টিমিটার দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। বসে গণকের দ্বার পরিমাপের সময় বার্নিয়ার সমপাতন নির্ণয় করবো। সো আশা করি বার্নিয়ার সমপাতন জিনিসটা কি তোমরা জানো। আমরা জানি ভাইয়া এই যে এগুলোর দৈর্ঘ্য L = M + B × BC, এটাই হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এবং এখানে এই বিটা হচ্ছে বার্নিয়ার সমপাতন, এটা তোমরা জানো আশা করি। তো দেখো বি জানতে হলে আমাদের বাকি সবগুলো নির্ণয় করতে হবে। L = M + B × BC। সো বি যদি জানতে হয়, L জানা লাগবে, M জানা লাগবে, BC জানা লাগবে, বুঝতেছো। L কি হচ্ছে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য পরিমাপ করে 2.96 সেন্টিমিটার পাইছে, দেখতেছো গণকের দ্বার। তারপর হচ্ছে M হচ্ছে প্রধান স্কেল পার্ট, এই যে এখানে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 2.9 সেন্টিমিটার। BC বার্নিয়ার ধ্রুবক জানা লাগবে। সো বার্নিয়ার ধ্রুবক সরাসরি দেওয়া নাই, আমরা বের করে দেন হচ্ছে বি বের করে ফেলতে পারবো, ইজি একদম। সো দেখি আমরা কেমনে করা লাগে। সো দেখো এখানে এই যে ওকে, সো এখানে তোমার কি দেওয়া আছে দেখো, সুষম গণকের দ্বার এত এইটা পরিমাপ করা হয়েছে, তার মানে এখানে L যেটা, এই L হচ্ছে 2.96 সেন্টিমিটার, এটা আমরা অলরেডি পরিমাপ করে পেয়ে গেছি। এবং মূল স্কেল পার্ট এটা তাইলে হচ্ছে M, মূল স্কেল পার্ট এটা হচ্ছে M, তাহলে M প্রধান স্কেল পার্ট হচ্ছে 2.9 সেন্টিমিটার। এরপরে আমাদের দরকার বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। আমরা বের করবো বার্নিয়ার সমপাতন, ঠিক আছে। বার্নিয়ার সমপাতন বিগত এটা বের করবো। সো বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করবো। সো এই যে উপরে তোমরা দেখতেছো, উপরে এইটা বুঝিয়ে দিছে, এখানে চিত্র একটু সমস্যা আছে, এইটা বুঝিয়ে দিছে যে মূল স্কেলে দেখো 2 থেকে 4 পর্যন্ত এখানে কয়টা ঘর আছে দেখো। মূল স্কেলে এখানে আছে 10টা দাগ, এখানে 10টা দাগ, মোট আছে 20টা দাগ, ঠিক আছে। আচ্ছা সরি, হয় নাই বাইরে ঠিক মতো বুঝে। আচ্ছা এখানে ক্লিয়ার করে এইটা দিছে দেখো, ওকে, এই যে এইটা দেখো তোমার মূল স্কেল, মানে এখানে এইটা বুঝাইতেছে যে বার্নিয়ার স্কেলে হচ্ছে 20টা দাগ থাকে, বার্নিয়ার স্কেলে 20টা দাগ থাকে, ঠিক আছে। এমনিতে 10টা থাকে, এইটাতে 20টা বুঝতে হবে, ঠিক আছে। কজ এখানে তোমার তুলনা করতেছে, দেখো প্রধান স্কেলের 2 থেকে 4 পর্যন্ত এখানে 20টা দাগ আছে, তুমি দেখো 2 থেকে 3 পর্যন্ত 10টা আছে গণ, এই যে 5, 6, 7, 8, 9, 10, সেইমভাবে 4 পর্যন্ত 20টা আছে। বাট এখানে তারা হচ্ছে 4-এর এক ঘর আগে হচ্ছে বার্নিয়ার স্কেলটা হচ্ছে আটকাই দিছে, তার মানে এটা বুঝাইতেছে যে বার্নিয়ার স্কেলের সবগুলা দাগ আমাদের এই 2 থেকে 4-এর একটু আগে গিয়ে যাবে, তার মানে 2 থেকে 4 পর্যন্ত 20টা, তাহলে 4-এর এক দাগ আগে মানে কত 19টা, এবং এখানে লিখেও দিছে 19টা, তার মানে এটা বুঝাইতেছে বার্নিয়ার স্কেলের 20 দাগ মূল স্কেলের 19 দাগের সমান, এটা বুঝাইতেছে বার্নিয়ার স্কেলের 20 দাগ মূল স্কেলের 19 দাগের সমান। সো এরকম যদি থাকে ইজিলি বের করা যায় ভাইয়া বার্নিয়ার ধ্রুবক মানে কি। এই বার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে বার্নিয়ার স্কেলের এক ঘর
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে ঠিক কতটুকু ছোট, এটাই হচ্ছে ভাইয়া বার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। সো এটা তোমরা ইজিলি বের করতে পারবা, দেখো আগে হচ্ছে আমরা বার্নিয়ার স্কেলের এক গড়ের মান কত আমরা বের করি। দেখো এখানে এটা বলে দিছে, এখন বার্নিয়ার স্কেলের 20 গড়, ঠিক আছে, বার্নিয়ার স্কেলের 20 গড় সমান হচ্ছে 19 মিলিমিটার। কেমনে বুঝলাম বলছে না বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 দাগের সমান, তার মানে এই 19 দাগ 19 মিলিমিটার হবে, বিকজ একটা ছোট দাগ মানে 1 মিলিমিটার প্রধান স্কেলে। তাহলে বার্নিয়ার স্কেলের এক গড় সমান কত হবে ভাইয়া? এক গড় সমান অবভিয়াসলি হবে যে 19 আছে, 20টা নিচে ভাগ হয়ে আসবে, এটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এত মিলিমিটার। সেখান থেকে কত আসে দেখো 19/20, ঠিক আছে। সো এটা দেখো তো আসতেছে 19/20, এটা আসতেছে 0.95 মিলিমিটার, ঠিক আছে। সো এটা আসতেছে 0.95 মিলিমিটার। ওকে, সো এটা পাইছি আমরা বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তার মানে বার্নিয়ার ধ্রুবক, তার মানে অতএব বার্নিয়ার ধ্রুবক বিসি যেটা, এটা কি হবে দেখো, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে বার্নিয়ার স্কেলের এক গড় যেটা, ওইটা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব বার্নিয়ার ধ্রুবক কত, ঠিক আছে। সো এটা বিয়োগ দাও 1 - 0.95, এটা আসতেছে হচ্ছে আমাদের 0.05 মিলিমিটার। এবারে দেখো এখানে সবগুলো আছে সেন্টিমিটারে, সো আমাদের এটাকেও সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটার নিতে হলে আরও 10 দিয়ে ভাগ দেওয়া লাগে, বিকজ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে। সো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাইতেছি, ছোটো থেকে বড়তে যাইতেছি, এক্ষেত্রে আমাদেরকে ভাগ দেওয়া লাগে। সো ভাগ দিলে পাবা 0.005 সেন্টিমিটার, বুঝতেছো? এইবার তুমি সূত্র বসাও, আমরা জানি L = M + B × BC, আমরা বের করবো B। সো মান বসাও, সবগুলোর মান বসাইতে পারো। যেমন ধরো এটা হচ্ছে 2.96, M হচ্ছে 2.9, B × BC হচ্ছে 0.005, বুঝতেছো? ওকে, এখান থেকে দেখো তুমি কি পাবা, B × 0.005 = হবে যেখানে 2.96 আছে এবং আমাদের এই যে 2.9 যেটা, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে দেখো আমরা কি পাবো, B = পাবো এখানে হচ্ছে 2.96 - 2.9, এটা আসবে ভাইয়া 0.06, এবং এই যে 0.005 এইটা নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এটা তুমি এখানে হিসাব করো, 0.06 ভাগ 0.005, এই যে বার্নিয়ার সমপতন পেয়ে গেছি 12, এটাই হচ্ছে আমাদের বার্নিয়ার সমপতন। সো বার্নিয়ার সমপতন B আমরা পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমাদের এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করা লাগবে। ওকে, এটা ক্লিয়ার না? এটা একদম ক্লিয়ার, বুঝছো সবাই? এটা যদি বুঝে থাকো তাহলে ভাই হচ্ছে ঘ নাম্বারটা সলভ করবো, বোঝা যায় তো সব কিছু, দেখাও যাইতেছে, বোঝাও যাইতেছে, এভরিথিং ইজ ওকে। ওকে ওকে, তাইলে হচ্ছে আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটাতে যাইতে পারি নাকি? ওকে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা ঘ নাম্বার সলভ করবো। ঘ নাম্বারে কি বলছে, ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, সো আমরা আমাদের যে হচ্ছে ঘনকের দ্বার পরিমাপে 2.96 সেন্টিমিটার পাইছে, এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এর দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান, এটা বলে দিছে 8% ত্রুটি বিদ্যমান। আচ্ছা, সো আয়তন পরিমাপটা যথেষ্ট নির্ভুল কিনা যাচাই করবা। সো মানে পরিমাপটা তুমি হচ্ছে মেইনলি আপেক্ষিক, সরি কি বলে এটাকে, আপেক্ষিক ত্রুটিগত, আপেক্ষিক ত্রুটি নাকি কি, এটা আমি ভুলে গেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ভুলে গেছি। আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। অধ্যায় 1, 24 নম্বর প্রশ্নের 7 নম্বরটা। আপেক্ষিক ত্রুটি দেখতেছো, আপেক্ষিক ত্রুটি, এই যে শব্দটার উচ্চারণ এটাই আমি ভুলে গেছি। ওকে, সো মেইনলি তুমি হচ্ছে আপেক্ষিক ত্রুটি যেটা আছে ভাইয়া, আপেক্ষিক ত্রুটিটা বের করবা। আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট বের করবা, ঠিক আছে। মনে করো আপেক্ষিক ত্রুটি বের হয়েছে 10%, আপেক্ষিক ত্রুটি যদি 10% হয় তাহলে এটা নির্ভুল কত পার্সেন্ট, 90%, মানে 90% সঠিক। সো এরকম যদি দেখো যে 90%-এর উপরে, মোটামুটি 90% বা 85%-এর উপরে যদি হচ্ছে তোমাদের মানে হচ্ছে সঠিক যেটা আছে, এটা যে পরিমাপ করছো এর যদি সঠিক মান 90%-এর উপর বেশি হয় তাইলে হচ্ছে এটা মনে করো যথেষ্ট নির্ভুল,
বা আপেক্ষিক ত্রুটি যদি 10%-এর কম হয় তাহলে এটা যথেষ্ট নির্ভুল, বাট এর চেয়ে বেশি হয়ে গেলে সমস্যা আছে, এটা যথেষ্ট নির্ভুল না। সো আমরা দেখি এখানে আমাদের এটা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত আসে। সো আপেক্ষিক ত্রুটি যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের এখানে কাজ কারবার কি, ঠিক আছে, মানে এটার আয়তন পরিমাপটা যথেষ্ট নির্ভুল হবে কিনা এটা, ঠিক আছে। সো দেখো আমরা গ নাম্বারটা এখানে সমাধান করি, ঠিক আছে। ওকে, সো আমাদের বলছে যে মানে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটা সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে। সো এটার দৈর্ঘ্য 2.96 সেন্টিমিটার, বুঝতেছো, এবং দৈর্ঘ্য পরিমাপে 8% আপেক্ষিক ত্রুটি আছে। এটা দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি বলে দেওয়া আছে। আপেক্ষিক ত্রুটির সূত্র তো জানো, আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে ভাইয়া চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই দৈর্ঘ্য পরিমাপে বের করলে নিচে হবে পরিমাপকৃত দৈর্ঘ্য ইন্টু 100%, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির ফর্মুলা। সো আমাদের চূড়ান্ত ত্রুটি এগুলা টের করে দেন হচ্ছে আপেক্ষিক ত্রুটি বের করা লাগবে। তো সবার প্রথমে জানা লাগবে আমাদের যান্ত্রিক ত্রুটি কত, মানে এই যে 8% ত্রুটি এক্স্যাক্টলি এটা কত, তাহলে যান্ত্রিক ত্রুটি যেটা, এটার নাম কি যান্ত্রিক ত্রুটি, ঠিক আছে, যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি সমান কত ভাইয়া, কার 8%, তারা যেইটা দৈর্ঘ্য পরিমাপ করছে এর 8%, তার মানে 2.96, এইটার 8%, ঠিক আছে, এইটার 8% হচ্ছে ত্রুটি। সো এইটা যদি কাউন্ট করো তাহলে একটা মান বের হবে, ঠিক আছে। সো এখানে একটা জিনিস ভাইয়া ভুল করছি, সেটা হচ্ছে আমাদের এখানে এটা কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, দেখাই ভাইয়া, প্লাস মাইনাস, এই যে 2.96 এর 8% ত্রুটি, প্লাস মাইনাস কেন দিলাম, এটা হচ্ছে পজিটিভ ত্রুটি হইতে পারে, নেগেটিভ ত্রুটি হইতে পারে, সেজন্য প্লাস মাইনাস দিলাম। সো দেখো 2.96 এর 8%, এটা ডিরেক্ট ক্যালকুলেটারে হিসাব করবা, 8% মানে 100/8, এটা দিয়ে হিসাব করবা। সো এখানে এই মানটা আসতেছে ভাইয়া প্লাস মাইনাস 0.2368, তার মানে আমাদের 0.2368 সেন্টিমিটার যান্ত্রিক ত্রুটি আছে, ঠিক আছে, এই যান্ত্রিক ত্রুটি আছে। সো আমরা হচ্ছে এটা পরিমাপ করে পাইছি আমাদের দৈর্ঘ্য। সো আমরা এবার কি বের করবো, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। সো আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি যেহেতু বের করবো, তাইলে নিচে কি হবে ভাইয়া, দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য না, এই পরিমাপকৃত দৈর্ঘ্যর জায়গায় হবে পরিমাপকৃত আয়তন। আপেক্ষিক ত্রুটির এইবার কি হবে, পরিমাপকৃত আয়তন। সো আমাদের আয়তন বের করা লাগবে, এবং চূড়ান্ত ত্রুটি কেমনে বের করে, সো আমাদের ত্রুটির মধ্যে সবচেয়ে বেশি যেটা, এটা চূড়ান্ত ত্রুটি থাকে ভাইয়া, দেখাবো, চিন্তা করিও না, দেখাবো এটা, ঠিক আছে। ওকে, এইবারে দেখো, সো আমরা এবার কি করবো, দেখো আমাদের এইটা হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য, তাহলে এই যে ত্রুটি পজিটিভ মান দিলে আমরা একটা সর্বোচ্চ দৈর্ঘ্য পাবো, নেগেটিভ মান দিলে সর্বনিম্ন দৈর্ঘ্য পাবো, এগুলো আগে বের করি। সো এখান থেকে বের করো ভাইয়া সর্বোচ্চ দৈর্ঘ্য, ঠিক আছে। সো সর্বোচ্চ দৈর্ঘ্য ইজিক্যাল টু কি হবে, হবে, দেখো আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য 2.96, ঠিক আছে। সো আমরা ধরলাম যে আমাদের ত্রুটিটা পজিটিভ, তাহলে হবে 0.2368, এটা নিলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা কত, দেখো 2.96 প্লাস 0.2368, ঠিক আছে। সো এটা আসতেছে 3.1968 সেন্টিমিটার। এটা কি আসছে ভাইয়া, এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য। সো আমাদের এইবার বের করতে হবে ভাইয়া সর্বনিম্ন দৈর্ঘ্য, এটা নড়তেছে কেন রে, আচ্ছা তাই যাই হোক, সর্বনিম্ন দৈর্ঘ্য কি হবে ভাইয়া, এই যে 2.96 থেকে আমাদের যে ত্রুটিটা বের হয়েছে যান্ত্রিক ত্রুটি, এটা বিয়োগ দিতে হবে 0.2368। এই নিয়মটা ফলো করো, যারা মনে করো জানো না কেমনে করার আগে নিয়মটা একবার বুঝো, তাইলে বুঝে ফেলবা। সো 2.96 মাইনাস 0.2368, সো এইটা আসতেছে দেখো আমাদের 2.7232 এত সেন্টিমিটার। সো আমাদের এইবার বের করতে হবে, দেখো পরিমাপকৃত আয়তন লাগবে ফার্স্টে। সো আমরা পরিমাপকৃত আয়তন বের করি, মূল পরিমাপকৃত আয়তন, ঠিক আছে। সো পরিমাপকৃত আয়তন কি হবে, পরিমাপকৃত আয়তন হবে ভাই ওই যে আমাদের এখানে যে দৈর্ঘ্যটা পাইছি, মূল দৈর্ঘ্য যেটা, ওইটা অনুযায়ী যে আয়তন পাই ওইটা। সো যেহেতু ঘনকের আয়তন এ কিউব, মানে বাহু কিউব, সেখানে এল আছে, এল কিউব হবে আর কি। সো এই যে 2.96 এটা কিউব হবে, এখানে কত পাও দেখো, এটা আসতেছে আমাদের 25 পয়েন্ট, আমরা দশমিক পরে 4 ঘর রাখবো, তাহলে 9343, ঠিক আছে, 9343
যেহেতু এইটা আয়তন বের করতেছি তাইলে ঘন কিউব হবে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এবার হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা সর্বোচ্চ আয়তন পাবো, সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে সর্বনিম্ন আয়তন পাবো, এইগুলা বের করবো, ঠিক আছে। তো লিখো সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন, ঠিক আছে। তো সর্বোচ্চ আয়তন কি হবে ভাইয়া? সর্বোচ্চ আয়তন হবে তার সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা ওইটা দিয়ে, তাহলে 3.1968 এটাকে কিউব করলে হচ্ছে আমরা সর্বোচ্চ আয়তন পাবো। সো 3.1968 হোল কিউব, ঠিক আছে। সো এটা আসতেছে 32.669 বা 6698 এত সেন্টিমিটার কিউব, বুঝতেছ? ওকে, এইবারে দেখো, ওকে এইবারে দেখো সর্বনিম্ন আয়তন ভাইয়া, সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন আয়তন। তো সর্বনিম্ন আয়তন কি হবে? আমার এই যে হাত পোলারটা লেগে যায়, এটাকে হচ্ছে একটু বাজ করতে হবে, না এলে হবে না। ওকে, সো সর্বনিম্ন আয়তন কি হবে? এই যে সর্বনিম্ন দৈর্ঘ্য যেটা 2.7232, এটাকে কিউব করলে হচ্ছে তুমি সর্বনিম্ন আয়তনটা পাবা। সো এটা হিসাব করলে পাবা হচ্ছে 2.7232 হোল কিউব। সো এটা আসতেছে কত জানো? 20.1947 বা 1948 এত সেন্টিমিটার কিউব আসছে। সো আমাদের এখানে ত্রুটিটা কত এক্স্যাক্টলি এটা আগে বের করি। সো আমরা দেখি ত্রুটি কত আসতেছে, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের ত্রুটি যেটা, এই ত্রুটিটা কেমনে বের করে? মনে করো দেখো ভাইয়া, আমাদের যদি এই যে আমাদের যান্ত্রিক ত্রুটিটা পজিটিভ হইতো, তাইলে এই পজিটিভ ত্রুটির জন্য আমরা সর্বোচ্চ আয়তন পেতাম 32 পয়েন্ট সামথিং, বাট ওরা পরিমাপ করে আয়তন পাবে এইটা। তার মানে হচ্ছে এখানে এই একটা ডিফারেন্স দেখা যাইতেছে। সো বেশিটা থেকে কমটা বিয়োগ দিবা। যেমন ধরো যে সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপিত আয়তন যদি বিয়োগ দাও, তাহলে এখানে একটা ত্রুটি পাবা, এবং এই পরিমাপিত আয়তন থেকে যদি সর্বনিম্ন আয়তন বিয়োগ দাও আরেকটা ত্রুটি পাবা, ঠিক আছে। কজ এই যে পরিমাপিত আয়তন থেকে সর্বনিম্ন আয়তন কম, সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, এটা বুঝলেই হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা একটা করবো কি ভাইয়া, এই যে 32 পয়েন্ট সর্বোচ্চ আয়তন যেটা আছে এইটা থেকে পরিমাপিত আয়তন ওইটাকে বিয়োগ দিব। সো 25.9343। সো ওইটা যদি বিয়োগ দাও কত আসে দেখো, 32.6698 মাইনাস 25.9343, এটা আসতেছে 6.7355, 6.7355 এত সেন্টিমিটার কিউব, বুঝতেছো? ওকে, এন্ড দেন হচ্ছে কি করবা, পরিমাপিত আয়তন যেটা 25.9343, এটা দেখে তার হচ্ছে সর্বনিম্ন আয়তন 20.1948, এটাকে বিয়োগ দিবা। সো এটাকে যদি বিয়োগ দাও কত আসে, 25.9343 মাইনাস 20.1948, এটা হইতেছে 5.7395। সো এখানে যে দুইটা আসছে ভাইয়া, এই দুইটার মধ্যে যেটা বড় এটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি, যেটা বড় এটা হবে চূড়ান্ত ত্রুটি। কোনটা বড় ভাইয়া? তুমি এখানে দেখতে পাইতেছো যে এইটা বড়, এটা বড়, তার মানে এইটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে যেটা বড় এটা চূড়ান্ত ত্রুটি, তাহলে লিখতে হবে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। সো চূড়ান্ত ত্রুটি কি পাইতেছ? এই যে 6.7355, ঠিক আছে, এত সেন্টিমিটার কিউব। সো আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়া? আপেক্ষিক ত্রুটি। সো আপেক্ষিক ত্রুটি মনে করো আমরা হচ্ছে এইখান থেকে বের করি, দেখো, অতএব আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটির সূত্র কি ভাইয়া? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন, পরিমাপকৃত আয়তন, যেহেতু আয়তন পরিমাপে বের করতেছে এই জন্য পরিমাপকৃত আয়তন হিসেবে নিচ্ছে। সো চূড়ান্ত ত্রুটি কত বেরিয়েছে? 6.7355, 6.7355 ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন কত? ওই যে এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন 25.9343, ঠিক আছে, ইন্টু 100%। তো এটা হিসাব করে কত পার্সেন্ট আসে দেখো, 6.7355 ডিভাইডেড বাই 25.9343, ঠিক আছে। সো এটা আসতেছে প্রায় তোমার 25%, মানে 25.97% আমাদের আপেক্ষিক ত্রুটি আসতেছে, বুঝতেছো? তার মানে এই যে এটা যদি ত্রুটি থাকে, আপেক্ষিক ত্রুটি যদি এটা বের হয়, তাহলে আমরা যে আয়তনটা পরিমাপ করছি এর নির্ভুলতা কত বা সঠিক, হ্যাঁ,
বা মানে হচ্ছে নির্ভুলতা কত, ঠিক আছে। সো লেখো নির্ভুলতা কত পার্সেন্ট, নির্ভুলতা কত পার্সেন্ট। টোটাল তো সঠিক হইলে 100% হইতো, 100% থেকে এই আপেক্ষিক ত্রুটি যেটা বের হয়েছে এটা বিয়োগ দিয়ে দেখো আমাদের কত পার্সেন্ট নির্ভুল হইতেছে। তো 100 মাইনাস আনসার যদি করি তাহলে এইটা আসতেছে 74%, 74.028% নির্ভুল। তাইলে দেখো মাত্র 74% নির্ভুল, তার মানে এটা কি যথেষ্ট নির্ভুল? অবশ্যই যথেষ্ট নির্ভুল না। এটা যদি অ্যাটলিস্ট 90% হইতো, 90% নির্ভুল হইতো তাইলে মানা যেত। সো এটা হচ্ছে যথেষ্ট নির্ভুল নয়, এটাই আনসার। শেষ। বুঝতেছো? বুঝছো এটা? বলো। আশা করি বুঝতে পারছো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাই। সব কিছু তো লেখাটাকে দেখা যাইতেছে নাকি হচ্ছে আমি কলমের ইয়েটা আরও বড় করব, একটু বড় করা উচিত। বাইরের লেখাটা বেশি মানে নষ্ট লাগতেছে, বুঝছো? ওকে, এইটা কি বলছে? আচ্ছা, আগের এটার আনসার কি মিলছে? হ্যাঁ মিলবে আর কি। তারপর হচ্ছে একটু আনসার মিলানো উচিত, নাইলে কোন সময় যদি ক্যালকুলেশনে মিস্টেক করি তোমরাও মিস্টেক সহ পড়বা, তোমাদের আবার অভ্যাস পালো না। 99। আচ্ছা, এইটা দেখো কোয়েশ্চেনকে আরও বড় করবো নাকি? ঠিক আছে, এই মার্কটাই তো ঠিক আছে। ওকে, সো আমাদেরকে বলছে এইখানে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড়ের একটা বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, পথের ঘর্ষণ বল 3 নিউটন বলে দিছে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন যেটা বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করবো। আচ্ছা, সো গতি ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগের সূত্র কি? দেখো আমরা জানি, আমরা একটা সূত্র শিখছি যে ঘর্ষণ বল যদি এফ কে হয় তাহলে এই এফ কে সমান হচ্ছে ভাইয়া মিউ ইন্টু ডাব্লিউ, ঠিক আছে। এফ কে সমান কি ভাইয়া? ঘর্ষণ বল যেটা এটা কি মিউ ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওজন আর কি, ওজন বা বল আর কি, বুঝতেছো? ওজন বা বল যাই বলো, মানে আমাদের ঘর্ষণ বল এফ কে ইকুয়াল হচ্ছে মিউ ইন্টু আমাদের হচ্ছে মেইন বল যেটা এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে সূত্র, আশা করি তোমরা জানো। সো এখান থেকে হচ্ছে আমরা মনে করো এই ইউটা বের করবো, মিউটা বের করবো, মানে হচ্ছে ঘর্ষণ সহগ যেটা। ওরে বেটারে, এখানে কি করলাম? ওকে, সো দেখো এটার গ নাম্বারে বলছে আমাদেরকে যে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করবো। আচ্ছা, তো একটা ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড় একটা বস্তু, তুমি চিন্তা করো এটা হচ্ছে আমাদের পথ, এটা হচ্ছে পথ, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2 কেজি বড় একটা বস্তুকে রাখছে, এটার বড় হচ্ছে 2 কেজি, এটা কত? 2 কেজি। সো এটাকে মনে করো এইদিকে টানতেছে, এইদিকে টানতেছে। সো এটা এই যে পথের সাথে এখানে যে ঘর্ষণ বল হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। মনে করো এই যে পথের সাথে এইখানে যে ঘর্ষণ বলটা পাবো, এইটার ঘর্ষণ সহগ মানে পথের গতি ঘর্ষণ সহগ মিউ, এটা কত আমরা বের করবো, ঠিক আছে। সো এটাকে যদি আমি টান দিই, দেখো মেইনলি এইটার বর 2 কেজি বুঝছি, বাট এটার ওজন যত, মানে বর 2 কেজি হইলে একটা ওজন আছে না, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাহলে এই তার এমজি এইচ না, শুধু এমজি, ঠিক আছে। ওকে, সো এই যে ডাব্লিউ আছে সে হচ্ছে এই ডাব্লিউ পরিমাণ, তার ওজন যেটুকু, ওজন যতটুকু সেম ফোর্সটা নিচের দিকে দিতেছে, মানে নিচে এখানে দিতেছে, ঠিক আছে। এবং আমরা হচ্ছে এটাকে এদিকে টান দিব। সো এইখানে পথে হচ্ছে কতটুকু ওজন পাইতেছে এই ডাব্লিউ ইকুয়াল টু এমজি পরিমাণ, আর হচ্ছে ঘর্ষণ বলটা আমরা বের করবো জাস্ট, ঠিক আছে। ওকে, সো দেখো আমাদের এখানে কাহিনী কি হয়েছে ভাইয়া? আমাদের কাহিনী হচ্ছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বড় একটা বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো, বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ মানে হচ্ছে ঘর্ষণ সহগ মিউকে নির্ণয় করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে দেখো আশা করি বুঝতেছো, তোমরা বুঝতেছো না? আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে আমরা এই বস্তুর বর হচ্ছে এম সমান দেওয়া আছে 2 কেজি বস্তুর বর, তাহলে এখান থেকে ডাব্লিউ পাবো, ডাব্লিউ সমান হচ্ছে এমজি, বের করো। এম হচ্ছে 2 কেজি, জির মান 9.8, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। সো এটা কত আসতেছে?
এটা কত আসতেছে এখান থেকে দেখো ভাইয়া 2 × 9.8, এটা আসতেছে আমাদের প্রায় 19.6 নিউটন, ঠিক আছে। এটা কত আসতেছে 19.6 নিউটন। ওকে, সো 19.6 নিউটন আসছে আমাদের ডাব্লিউ, এটা আসছে আমাদের ডাব্লিউ। এখানে আমাদের পথের ঘর্ষণ বল বলে দিছে 3 নিউটন, তার মানে এখানে আমাদের এফ কে অলরেডি বলে দিছে 3 নিউটন। আমরা জাস্ট বের করবো হচ্ছে পথের গতি ও ঘর্ষণ সহগ কত, মিউকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জানি এফ কে সমান মিউ কে ইন্টু ডাব্লিউ, এটা আমরা জানি, ঠিক আছে, বা মিউ ইন্টু ডাব্লিউ। মিউকে দিয়ে হচ্ছে আমরা গতি ঘর্ষণ যেটা এটা হিসাব করছি, আর মিউ এস দিয়ে ইন্টারে উঠলে দেখবা মিউ এস দিয়ে হচ্ছে স্থিতি ঘর্ষণটাকে হিসাব করে, ঠিক আছে, বা এটা হচ্ছে বৃষ্টি দিতেছে। সো এখান থেকে দেখো মিউ কে ইজিক্যাল টু কী হবে, এফ কে থাকবে উপরে, ডাব্লিউটা আসবে নিচে, ঠিক আছে। সো এফ কে 3 নিউটন, ডাব্লিউ হচ্ছে 19.6। এটা যদি ক্যালকুলেট করো তাই এখান থেকে তুমি হচ্ছে মিউ কে পেয়ে যাবো। সো 3 ডিভাইডেড বাই 19.6, এটা কত আসতেছে ভাইয়া 0.15, ঠিক আছে, 0.153। এত আচ্ছা, এটার কোনো একক নাই, গতীয় ঘর্ষণ সহগের কোনো একক নাই, বিকজ এইখানে এফ কে একক নিউটন, এটার একক নিউটনে কাটা। সো এইটাই হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ সহগ 0.153, ঠিক আছে। আশা করি বুঝছো। ওকে, এইবারে দেখো পরবর্তী কোয়েশ্চেন যেটা, এটা দেখো, এবারে বাকিটা দেখো। সো দেখো গ নাম্বারটাতে কি বলছে, গ নাম্বারে বলছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। ব্যক্তির উদ্দেশ্য কি ছিল, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান হতে 2 কেজি বড় একটা বস্তুকে 584 মিটার, দেখো 584 মিটার দূরের একটা বাক্সে ফেলে দেওয়ার জন্য 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে। সো মনে করো একটা বস্তু এটা, ঠিক আছে। সো এটার উপর সে 10 নিউটন বল প্রয়োগ করছে 10 সেকেন্ড ধরে। কেন, এখানে আরেকটা বাক্স আছে, এটার ডিস্টেন্স হচ্ছে 584 মিটার। এই 584 মিটার দূরে এই বাক্সের মধ্যে এই বস্তুটাকে নেওয়ার জন্য সে হচ্ছে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করে ছেড়ে দিছে, ঠিক আছে, মানে 10 সেকেন্ড 10 নিউটন বল দিছে। সো মেইন তার উদ্দেশ্য কি, এই 584 মিটার দূরের এই বক্সের মধ্যে হচ্ছে এটাকে ফেলা। তার মানে আমরা দেখবো সে যে এই কাহিনীগুলা করছে, এই কাহিনীর জন্য এই বস্তুটা কি 584 মিটার দূরত্ব অতিক্রম করে কিনা, এটা জাস্ট দেখবো, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমরা দেখি এখানে, বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া, বুঝাইতে পারছি। সো প্রথম অবস্থায় পথের ঘর্ষণ বল যেহেতু 3 নিউটন আর সে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, সো এখানে সে একটা ত্বরণ পাবে, এই ত্বরণটা কত আমরা বের করি। সো আমি ভাইয়া তোমরা জানো কিনা জানো না, যদি হচ্ছে পথের মধ্যে ঘর্ষণ থাকে, আমরা জানি বল এফ ইজিক্যাল টু এম, এখান থেকে ডিরেক্ট ত্বরণ বের হয়ে যায়। যদি ঘর্ষণ থাকে তাহলে সূত্র আসে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। সো এফ মাইনাস এফ কে কেন হয় আশা করি বুঝাইতে পারতেছি। দেখো সে যদি এদিকে এফ বলে টানে, এখানে যে ঘর্ষণটা আছে এইটা বিপরীত দিকে কাজ করে, এজন্য এফ এই দিকে ঘর্ষণ উল্টা দিকে, এজন্য এফ মাইনাস এফ কে হয়, মানে লব্ধি বল এফ মাইনাস এফ কে হয়, ঠিক আছে, বুঝতেছো। ওকে, সো এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম, এইটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখান থেকে আমরা হিসাব করি যে এখানে দেখো এখানে কি দেওয়া আছে ভাইয়া, এফ কে সমান দেওয়া আছে 3 নিউটন, এফ সমান দেওয়া আছে বল হচ্ছে 10 নিউটন, এম হচ্ছে 2 কেজি। কত সময় বল প্রয়োগ করছে ভাইয়া, কত সময় বল প্রয়োগ করছে, আমাদের বল প্রয়োগ করছে হচ্ছে প্রায় এম হচ্ছে 2 কেজি এবং বল প্রয়োগ করছে কত সময়, বল প্রয়োগ করছে হচ্ছে প্রায় 10 সেকেন্ড, মানে টি সমান 10 সেকেন্ড দেওয়া আছে। এগুলা জাস্ট একটু দেখিও। ওকে, সো এখান থেকে দেখো ভাইয়া, আমরা জানি হচ্ছে এফ মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ, ঠিক আছে। সো এখান থেকে পাবো হচ্ছে এ কত, দেখো এফ হচ্ছে 10 নিউটন, এফ কে 3 নিউটন, এম 2 কেজি, এর মান বের করবো। সো এখান থেকে এই ইজিক্যাল টু আসবে, এখানে আছে 7, 2 নিচে ভাগ হয়ে আসছে, তার মানে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানে পাইছি ত্বরণ এইটা। সো মনে করো বাক্সটা প্রথমে স্থির ছিল, তুমি দেখো ব্যাপারটা, বাক্সটা কিন্তু প্রথমে স্থির ছিল, বাক্স এখানে প্রথমে স্থির ছিল, ঠিক আছে, সে প্রথমে স্থির ছিল, তাকে হচ্ছে আমরা সে বল প্রয়োগ দিয়েই দেখে নিতেছি, তার মানে আদিবেগ 0 ছিল এবং ত্বরণ পাইছে শুধু হচ্ছে এইটা। তাইলে আমাদের আদিবেগ যদি 0 থাকে তাহলে হচ্ছে এই যে এই 10 সেকেন্ডে সে যে 10 সেকেন্ড বল প্রয়োগ করবে, এই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দেখো 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সে যত সময় বল প্রয়োগ করবে ওইটার জন্য অতিক্রান্ত দূরত্বটা বের করতেছি, ঠিক আছে। সো 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1 ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই তো সূত্র। এখানে কোনটা কি ভাইয়া, ইউ তো 0, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 3.5 এবং 10 সেকেন্ড যাবত বল দিতেছে, এর জন্য টির মান 10। সো এইটা যদি হিসাব করি এটা কত আসে দেখো,
এই যে এটা আসতেছে 175 মিটার। কত আসতেছে? 175 মিটার। তার মানে সে হচ্ছে যত সময় বল প্রয়োগ করবে এই 10 সেকেন্ডে এটা মোট 175 মিটার অতিক্রম করবে। ঠিক আছে, এইবার মনে করো দেখো এইবার সে বল প্রয়োগ করা ছেড়ে দিল। ঠিক আছে, বল প্রয়োগ করা ছেড়ে দিল বা এই কাহিনিটা বুঝে এখানে। সো মনে করো এটা স্থির ছিল আর ইউ যেটা এটা ইউ ছিল 0। ঠিক আছে, ইউ ছিল 0। সো এটার উপরে বল দিছে, এফ বল দিছে, দেওয়ার পরে মনে করো এই যে 10 সেকেন্ড বল দেওয়ার পরে এইখানে আসছে। সো এইখানে সে একটা বেগ প্রাপ্ত হবে, অবশ্যই যেহেতু এখানে একটা বল প্রয়োগ দিয়ে সে এখান থেকে এইটাকে এখান থেকে এইখানে আসে। সো এটা একটা বেগ প্রাপ্ত হয়েছে। সো এই বেগ অনুযায়ী এই তার বেগ, ঠিক আছে, এই বেগ অনুযায়ী সে সামনের দিকে যাবে। আর কোনো বল প্রয়োগ না করলেও কিন্তু তার মধ্যে একটা বেগ আছে, এই বেগ অনুযায়ী সামনের দিকে যাবে। এইবার বাধা দিবে, উল্টা দিকে বাধা দিবে শুধু ঘর্ষণ বল। পথের যে ঘর্ষণ বল এটা তো ফিক্স, এটা তো নষ্ট হবে না, তার মানে উল্টা দিকে বাধা দিবে ঘর্ষণ বল। এইবারে আমরা দেখবো এই 10 সেকেন্ড পর তার বেগটা কত আসে। এই বেগ বের করা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো লিখো 10 সেকেন্ড পর বেগ b = u প্লাস এটি। ইউ তো 0, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে টি হচ্ছে 10, তাহলে এটা আসতেছে 35 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড। এইটা আসছে হচ্ছে আমাদের 10 সেকেন্ড পর বেগ। ওকে, তো 10 সেকেন্ড পর বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এইবারে হচ্ছে দেখো পরবর্তীতে কোনটা কাজ করবে, শুধু পরবর্তীতে কোন জিনিসটা কাজ করবে ভাইয়াকে বলো, পরবর্তীতে আর কোনটা কাজ করবে? ওকে, সো পরবর্তীতে আর কাজ করবে শুধু হচ্ছে পথের ঘর্ষণ বল। ঠিক আছে, এবার মনে করো 10 সেকেন্ড পর সে বল প্রয়োগ করা ছেড়ে দিছে। এবার এটা তার যে বেগ আছে ওই বেগ অনুযায়ী যাবে। ঠিক আছে, সো এবার কাজ করবে শুধু পথের ঘর্ষণ বলছে। পথের ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে এখানে মন্দন সৃষ্টি হবে। ঠিক আছে, সো লিখো পথের ঘর্ষণ বল দ্বারা ঠিক আছে মন্দন। সো তুমি যদি এখানে মন্দন ইউজ করলে তো আর নেগেটিভ দেওয়া লাগে না, বুঝতেছো ব্যাপারটা। সো মন্দন এ = হবে। ঠিক আছে, এ প্রাইম দাও, মন্দনকে এ প্রাইম দাও। মন্দন হবে কি ভাইয়া, Fk/m, ঘর্ষণ বল ডিভাইডেড বাই m আর কি। আমরা Fk = ma, মানে F = তো ma। সো এখানে F নাই, Fk আছে, শুধু ঘর্ষণ বল আছে। দেখো F - Fk = ma, এটা আমরা জানি। এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে। ঠিক আছে, সো ত্বরণের ক্ষেত্রে যদি এখানে বল নাই হয়, এটা যদি নাই হয় তাহলে শুধু কি আছে -Fk = ma। সো এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে এই সূত্র। সো আমরা যেহেতু ডিরেক্ট মন্দন লিখে ফেলতেছি, তুমি যদি ত্বরণ লিখতে চাও, দেখো ভাইয়া মনে করো মন্দন শব্দ পৃথিবীতে নাই। ঠিক আছে, যদি এখানে ত্বরণ লিখতে চাও কি হবে ভাইয়া দেখাই, সে বল দ্বারা ত্বরণ = হবে ত্বরণ a = কি হবে, দেখো a = কি হবে, হবে দেখো এখানে -Fk আছে, mটা নিচে ভাগ হয়ে আসবে, এইটা a = -Fk/m হবে। সো লিখো -Fk/m। Fk হচ্ছে 3, মাইনাস তো আছে, নিচে আছে হচ্ছে m এর মান 2, সো এটা আসবে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইটা আসলো, বুঝতেছো? ওকে, এইবারে দেখো এইটা যদি আমাদের আসে এখানে, তাহলে একটা জিনিস দেখো, এইটা আসছে হচ্ছে আমাদের পথের ঘর্ষণ বল দ্বারা হচ্ছে ত্বরণ, এইটা আসছে -1.5 মিটার পার সেকেন্ড। ওকে, এইবারে বস্তুটা তো মানে এই বেগ দিয়া সামনের দিকে যাইতেছে, সো এক সময় গিয়ে সে থেমে যাবে। যখন থামবে তখন তার বেগ হবে, শেষ বেগ হবে 0, এবং এক্ষেত্রে আদি বেগ হচ্ছে তার এইটা, মানে পরবর্তী যাত্রার জন্য 10 সেকেন্ড পরের যাত্রার জন্য আদি বেগ হচ্ছে এইখানে যে বেগ আছে ওইটা কত, এটা হচ্ছে 35। ঠিক আছে, এবং শেষে গিয়ে সে থেমে যাবে, বি থাকবে 0। ঠিক আছে, শেষে গিয়ে যখন থেমে যাবে তখন বি থাকবে 0। সো লিখো এইবার লিখো হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানে হচ্ছে লেখো আরও কত দূর যাবে। ঠিক আছে, সো পরবর্তী অতিক্রান্ত দূরত্ব সো পরবর্তী অতিক্রান্ত দূরত্ব S2 যদিও এটা = কি হবে, সেম সূত্র ut + ½ AT²। যেহেতু আমরা তরন্তর হিসাব করতেছি প্লাস বসাইতেছি, যদি মন্দন্তর হিসাব করতাম এখানে মাইনাস বসাইতাম, বুঝছো? এক্ষেত্রে আদিবেগ যেটা এইটা, এক্ষেত্রে আদিবেগ কোনটা, আদিবেগ হচ্ছে এইটা। এইখান থেকে আমাদের বাকি যাত্রাটা আমরা এখন হিসাব করতেছি। ঠিক আছে, সো আদিবেগ হচ্ছে 35। সো লিখো 35 × t এর মান কত। আচ্ছা, সো আমরা কি বের করবো, পরবর্তী অতিক্রান্ত দূরত্ব S = ut + ½ AT²। সো এখানে টি তো নাই, তাহলে কি করব, আরেকটা সূত্র জানি, কি জানি বলো, আরেকটা সূত্র কি জানি ভাই, b² = u² + 2as, এটা তো জানি।
এখানে দেখো সে শেষে গিয়ে থেমে যাবে, যেহেতু শেষে থেমে যাবে তার মানে তার শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, এটা ধরে আমরা হিসাব করবো, ঠিক আছে। সো দেখো এখান থেকে আসবে আমাদের কি ভাইয়া 2as = হবে, এই যে এখানে b স্কোয়ার আছে, এগুলো আবার তোমরা পেজ খেয়ে যেতে পারো, আমি সুন্দরভাবে লিখি। প্রথমে হচ্ছে এটাকে এই পাশে লিখতেছি u স্কোয়ার প্লাস 2as এবং ওই পাশে আছে b স্কোয়ার। তাইলে দেখো 2as = হবে b স্কোয়ার, u স্কোয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তার মানে এখান থেকে s বের করবো, মনে করো হচ্ছে এটা s2, ঠিক আছে, s2 বের করতেছি। s2 হবে b স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। সো b তো 0, 0 স্কোয়ার মাইনাস ইউ কত, ইউ হচ্ছে ভাইয়া, ওকে ইউ কত বলো, আচ্ছা এখানে মাইনাস আছে, ইউ কত, ইউ হচ্ছে তার এখান থেকে 35, এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আদি বেগ, তার মানে 35 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু ত্বরণ কত -1.5, এটা যদি এক্স্যাক্টলি হিসাব করো মাইনাসে মাইনাসে কাটা যাবে, ঠিক আছে। সো আমি ডিরেক্ট হিসাব করে এটা বসাই দিতেছি, 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু -1.5, উপরে কিন্তু এখানে মাইনাস আছে, এই মাইনাসে কাটা যাবে। সো এটা আসবে তোমার হচ্ছে 408.33 মিটার, তার মানে সে আরও 408 মিটার যাবে, ঠিক আছে। যে বেগ প্রাপ্ত হবে ওইটার জন্য আরও 408 মিটার পর থামবে, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে দেখো, টোটাল দূরত্ব হবে s = s1 প্লাস s2, ঠিক আছে। s1 কত, সে প্রথমে গেছে 175 মিটার এবং পরে গেছে আরও হচ্ছে 408.33, ঠিক আছে। তাইলে টোটাল কত গেছে দেখো, সো এইটা আসতেছে টোটাল 583.33 মিটার, ঠিক আছে। তার মানে সে আর টোটাল 583.33 মিটার যাইতে পারবে, বাট আমাদের হচ্ছে বস্তুকে কত দূরের বাক্সতে ফেলবে, 584 মিটার দূরের বাক্সতে, 584 মিটার যাইতে পারছে, পারে নাই, তার মানে ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না, হবে না, ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না, ঠিক আছে। কেন হবে না, যেহেতু এই যে 583 পয়েন্ট বা তুমি হচ্ছে দূরত্ব যেটা আমাদের এখানে দূরত্ব যেটা বের হয়েছে, ঠিক আছে, মানে এখানে এস যেটা বের হয়েছে, এস ইজ স্মলার দেন 584 মিটার, ঠিক আছে, সেজন্য তার উদ্দেশ্য সফল হবে না, ঠিক আছে, উদ্দেশ্য সফল হবে না। আশা করি ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, বুঝছো? ওকে, সো এটা যদি বুঝে থাকো তাহলে দেখি আমরা কত মিনিট পড়লাম, প্রায় হচ্ছে 37 মিনিট পড়ে ফেলছি এবং হচ্ছে আমরা মোটামুটি ভালোই, হ্যাঁ ভাইয়ের লেখাটা নষ্ট হয়ে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটাতে আসো। ওকে, সো এইটা দেখো কি বলছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন, এটা প্রবাবলি হচ্ছে মানে চ্যাপ্টার 4 থেকে আসছে, ঠিক আছে, চ্যাপ্টার 4 থেকে আসছে। ওকে, সো এইটা দেখো আমাদের গ নাম্বারে কি বলছে, কলমের সাইজটা ঠিক কতটুকু করবো এটাই বুঝতেছি না। ওকে, আচ্ছা, সো একটা বস্তুকে 15 মিটার উপর থেকে টাচ করে নিচে ফেলে দিছে, বুঝতেছ? ওকে, বসে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, সো 15 মিটার উপর থেকে মুক্তভাবে নিচে ফেলে দিছে, তাইলে গ্যালিলিও সূত্র মতে উপর থেকে নিচে ফেলে দিছে, h = হচ্ছে ut প্লাস হাফ gt স্কোয়ার, b = u প্লাস gt, এইগুলোই তো ইউজ হবে নাকি, বা b স্কোয়ার = u স্কোয়ার প্লাস 2gh, এইগুলো ইউজ হবে। সো এগুলাতে কোনটা ইউজ করবে এইটা দেখতে হবে। সো আমরা বের করবো হচ্ছে কত বেগে ভূমিতে আঘাত করবে, কি বের করবো, বি। সো আমরা বের করবো হচ্ছে বি, হয় এইটা ইউজ করবো, না হয় এই সূত্র ইউজ করবো, ঠিক আছে। সো এখানে দেখো ভাইয়া টাইম দেওয়া আছে, টাইম দেওয়া নাই, তার মানে এই সূত্র আমরা ইউজ করতে পারবো না, যেহেতু এখানে টাইম আছে। এইটাতে দেখো আদিবেগ আছে, আমাদের এখান থেকে আদিবেগ কাউন্ট করতে পারবো, উপরে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড ছিল, যেহেতু উপরে স্পিড 0, ঠিক আছে। এইচ এইখানে আছে, দেখতেছো এইচ আছে, জি তো এমনিতেই জানি, তার মানে এটা দিয়ে বের করতে পারবো, বুঝা গেছে। সো হচ্ছে আমরা এটা দিয়ে বের করি। ওকে, সো দেখো এখানে
বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। সো এখানে তার মানে যখন সে উপরে ছিল তখন তার আদিবেগ ইউ ছিল 0 মিটার পার সেকেন্ড, ইউ 0 মিটার পার সেকেন্ড, এইচ বলে দিছে 15 মিটার, ঠিক আছে, এইচ হচ্ছে 15 মিটার। জি এমনিতেই জানি অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা জানি বি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। সো এটা থেকে ডিরেক্ট কাউন্ট করে ফেলো, বি স্কোয়ার ইজ ইকাল টু হবে আদিবেগ 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জির মান 9.8 ইন্টু উচ্চতা কত রে, উচ্চতা হচ্ছে 15, বুঝতেছো? এরপরের লাইনে গেলেই তো আনসার পেয়ে যাইতেছে, বি ইজ ইকাল টু হবে রুট ওভার, এটা হিসাব করলে কত আসে 2 ইন্টু 9.8 ইন্টু 15, ঠিক আছে। সো এটা আসতেছে 294, রুটের ভেতরে 294, সো এটা আসতেছে রুট ওভার আনসার কত 17.146, ঠিক আছে, 146 মিটার পার সেকেন্ড। এই বেগে হচ্ছে সে ভূমিতে আঘাত করবে। আশা করি এটা বুঝাইতে পারছে, একদম ইজি ছিল এটা, এটা একদম ইজি ছিল, এটা 3 17.146 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটার আনসার মিলছে। এইবারে আসো হচ্ছে ঘ নাম্বারে, এইবারে আসো ঘ নাম্বারে। সো ঘ নাম্বারে কি বলছে ভাইয়া, আমাদের ঘ নাম্বারে বলছে, ঘ নাম্বারে বলছে দেখো পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। সো এইটা হচ্ছে আসছে আমাদের চ্যাপ্টার 4 থেকে, আগেরটা আসছিল চ্যাপ্টার 2 থেকে মেবি, ঠিক আছে। সো এটা সমন্বিত অধ্যায়ের প্রশ্ন। সো আগে হচ্ছে আমরা এইটার চিত্রটা একটু অ্যানালাইসিস করি। সো এইখানে চিত্রটা একটু আঁকি, হ্যাঁ। সো এইটা হচ্ছে মনে করো আমাদের মেইন চিত্র। সো ভূমি থেকে সে হচ্ছে এটার উচ্চতা হচ্ছে 15 মিটার উপরে আছে। মনে করো এই অবস্থান থেকে বস্তুটা নিচে পড়তেছে, এটা মনে করো এ বিন্দু, বুঝছো? ওকে। সো বলছে পড়ন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। সো তুমি এটা ধরো যে দড়ি ভাইয়া ভূমি হতে x মিটার উপরে, x মিটার উপরে বি বিন্দুতে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, x মিটার উপরে বি বিন্দুতে আমাদের এই বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এটা আমরা ধরলাম। কি ধরছি ভাইয়া, এখানে লিখো দড়ি ভূমি হতে, ঠিক আছে, দড়ি ভূমি হতে x মিটার উচ্চতায়, x মিটার উচ্চতায় বি বিন্দুতে এখানে যেটা লিখছে আর কি, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, ঠিক আছে, এটা আমরা লিখলাম। সো তুমি কি করবা, এই বি বিন্দুতে এইবার এই বিভব শক্তি বের করবা এবং এই বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করবা, দেন হচ্ছে জাস্ট এখানে শর্ত মতে দিয়ে বসাইবা, আনসার মিলে মানে অটো মিলে যাবে। কি দিবা, বলছে না ভূমি হতে x মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, এটা হচ্ছে আমরা ধরছি, ঠিক আছে। সো আমরা এই বি বিন্দুতে এইবার হচ্ছে আমরা কি ফার্স্টে বিভব শক্তি না বিভব শক্তি নির্ণয় করি, লিখো অতএব বি বিন্দুতে বিভব শক্তি, ওকে। সো বি বিন্দুতে বিভব শক্তি কেমনে বের করবা, বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে mgh, এটা তো সূত্র। সো m হচ্ছে কত, m হচ্ছে এটা বলে দেয় না, সো এখানে উচ্চতাটা লিখতে পারবা। এটা যদি x হয় তাহলে উপরেরটা হবে ভাইয়া 15 মাইনাস x, এটা বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা এখন হচ্ছে দুধ খাও না, এটা বুঝবা আশা করি। সো এখানে m এর মান নাই, ঠিক আছে, g এর মান হচ্ছে আপাতত বসাইতে পারো, না বসাইলেও সমস্যা নাই। এইভাবে এইচটা কত, বিভব শক্তি যখন হিসাব করবা তখন দেখো সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে, এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে হিসাব, ঠিক আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে এইটা ভূমি থেকে কত উপরে আছে ভাইয়া, ভূমি থেকে হচ্ছে x মিটার উপরে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে। সো ভূমি থেকে সে x মিটার উপরে আছে, সো এটা হচ্ছে বি বিন্দুতে বিভব শক্তি mgx। আশা করি এটা ভাইয়া তোমাদেরকে বুঝাইতে পারছি, ওকে। এটা হচ্ছে আমরা বি বিন্দুতে বিভব শক্তি বের করতে পারছি, ওকে। এইবারে দেখো ভাইয়া, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই বি বিন্দুতে যান্ত্রিক শক্তিও বের করবো। যান্ত্রিক শক্তি মানে কি ভাইয়া, যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি বুঝাইতেছে। আগে এইগুলা দিত, দেখ এটা মেবি অনেকজন ভুল করছে,
আর বেশিরভাগ এইগুলা শর্তইভাবে দিত যে বিভব শক্তি গতিশক্তির কতটুকু হবে এইগুলো হিসাব করে, বাট এখানে যান্ত্রিক শক্তি দিছে, তার মানে যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি, এই দুইটা মিলাইয়া যে শক্তি পাও এইটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যান্ত্রিক শক্তি কি, বিভব শক্তি প্লাস গতিশক্তি মিলাইয়া যেটা পাই এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। সো আমরা এই বি বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করি। ঠিক আছে, সো বি বিন্দুতে বিভব শক্তি অলরেডি পেয়ে গেছি, এবার বি বিন্দুতে গতিশক্তি বের করি। ঠিক আছে, লিখো বি বিন্দুতে এবার গতিশক্তি কত হবে, বি বিন্দুতে গতিশক্তিকে টি এফ দ্বারা প্রকাশ করে, তাহলে টি অফ বি ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার, সো হাফ আমরা জানি বি স্কোয়ার ইজিক্যাল টু ই স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এখানে উপর থেকে পড়তেছে তাইলে এটা 0 ধরা যায়, আদিবেগ 0, তাইলে বি স্কোয়ার ইজিক্যাল টু 2gh বসাইতে পারি বি স্কোয়ারের জায়গায়। সো এম এর জায়গায় এম আছে, বি স্কোয়ারের জায়গায় 2gh বসাও। ঠিক আছে, সো হাফ ইন্টু এম ইন্টু 2 ইন্টু জি ইন্টু এইচ এর জায়গায় কী হবে ভাইয়া, এইচ দেখো গতিশক্তির ক্ষেত্রে হিসাব করবা, উপর থেকে ঠিক কতটুকু নিচে নামছে, গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে পড়েই তো গতিপ্রাপ্ত হইতেছে। তো সবসময় গতিশক্তির ক্ষেত্রে এইটাই হিসাব করবা, সে উপর থেকে কতটুকু নিচে নামছে, এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে হিসাব। সো উপর থেকে কতটুকু নিচে নামছে ভাইয়া 15 মাইনাস এক্স না, তাহলে উপর থেকে সে নিচে নামছে হচ্ছে 15 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে 15 মাইনাস এক্স, সো তুমি এই যে 2 এ 2 এ কাটা, এখানে কী পাইতেছি এমজি ইন্টু 15 মাইনাস এক্স, তুমি হিসাব করলে পাবে এটা হচ্ছে এমজি 15 মাইনাস এমজি এক্স, এইটা পাইতেছি, বুঝছো? সো এইটা হচ্ছে আমাদের বি বিন্দুতে গতিশক্তি, বাট আমাদের দরকার বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। কি দরকার, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, এটা হচ্ছে তুমি এইখানে বের করো। ঠিক আছে, লিখো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, সো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত হবে, যান্ত্রিক শক্তি মনে করো ই ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তি প্লাস বি বিন্দুর গতিশক্তি, এটা একটু পেছানো। সো বি বিন্দুর বিভব শক্তি হচ্ছে এমজি এক্স, বি বিন্দুর গতিশক্তি হচ্ছে এমজি 15। ঠিক আছে, এমজি 15 মাইনাস এমজি এক্স, এটা এমজি এক্স কাটা, সো এখানে পাইতেছি এমজি 15। ঠিক আছে, ওকে, এইবারে দেখো এটা পাইছে হচ্ছে আমরা বি বিন্দুর যান্ত্রিক শক্তি। সো আমাদের শর্ত মতে কী বলে দিছে, এই জিনিসটা দেখো ভাইয়া, শর্ত মতে এইটা বলে দিছে, শর্ত মতে কি বলে দিছে দেখো, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। ঠিক আছে, বিভব শক্তি, এই যে বিভব শক্তি যেটা আছে বি অফ বি, এইটা আমাদের যে যান্ত্রিক শক্তি আছে ই, ঠিক আছে, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ই অফ বি, এই যান্ত্রিক শক্তির অর্ধেক। ঠিক আছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, এই শর্তটাই বসাইছি। সো বি অফ বি হচ্ছে এমজি এক্স, এখন হাফ ইন্টু এটা হচ্ছে আমাদের ই অফ বি হচ্ছে এমজি 15। ঠিক আছে, এমজি ইন্টু 15 আর কি, বুঝছো, ইন্টু আর কি আছে এখানে এম এ কাটা, জি এ কাটা, দেখতেছো? সো এখান থেকে এক্স ডিরেক্ট চলে আসতেছে, দেখো 2 দিয়ে 15কে কাটলে আসে 7.5 মিটার। সো আমরা ধরছিলাম না যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তো এক্স এর মান 7.5 আসছে, তার মানে আমরা বুঝে ফেললাম ভূমি থেকে 7.5 মিটার উপরে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, বুঝছো? এইগুলো এইভাবেই করে, একদম ইজি না ভাই, একদম ইজিলি এগুলো বুঝাইতে পারতেছি, বুঝতেছো তো? ওকে, বুঝলেই হয়েছে। ওকে, এইবার হচ্ছে ভাই আমরা নেক্সটটাতে যাই। ওকে, দেখো, আচ্ছা, সো এইখানে ভাইয়া যে পড়াইতেছে এগুলো তোমরা কি বুঝতেছো না? অবশ্যই বুঝতেছো। সো ভাইয়া শুধু সিকিউ এখন শুধু সিকিউ সলভ করাইতেছে। তো শুধু সিকিউ যদি মোটামুটি বুঝতে পারো, তার মানে যদি ভাই একদম বেসিক থেকে মানে সূত্র অ্যানালাইসিস সহ, বুঝছো, বেসিক প্লাস সূত্র অ্যানালাইসিস সহ ভাইয়া যদি তোমাদেরকে এইগুলা পড়ায়, বুঝছো, মানে পার্টের যা আছে বেসিক পড়াইয়া দেন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে বাছাই করে 15-16টা সিকিউ করে 50-60টা এমসিকিউ করে, তোমাদের কি কোনো কিছু বাকি থাকবে? একদম হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি কি 100তে 100 হবে না? অবশ্যই হবে। সো এইগুলোর জন্য আমাদের বেসিক টু কোর্স আছে, পদার্থ রসায়ন আছে, দেখে আলাদা ভর্তি হতে পারবা। তুমি চাইলে শুধুমাত্র পদার্থ কোর্স কিনতে পারবা, শুধুমাত্র রসায়ন কোর্স কিনতে পারবে, এগুলোরও ডিটেলস আছে, ডিটেলস চাইলে দেখতে পারবো। তো তোমার মাত্র 3 মাসে ভাইয়া দেখো লিখা আছে, মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে A to Z।
গণিত উচ্চতর গণিত, তোমার হচ্ছে পদার্থ রসায়ন গণিত, সবগুলোই আর কি, যেটা ইচ্ছা ওইটা কিনতে পারবা। এবং গণিত উচ্চতর গণিতে হচ্ছে কিন্তু আমরা লাইভ ক্লাস নিতেছি, একদম লাইভ ক্লাস নিতেছি, ভাইয়ের সাথে লাইভ ক্লাস করতে পারবো। ওইগুলাতে কিন্তু ভাইয়া প্রথমে পার্টের যতটা ম্যাথ আছে সবগুলো সলভ করে, মানে অনুশীলনে, তার আগে সূত্র অ্যানালাইসিস করে বেসিক, ঠিক আছে, সূত্র মানে গণিতেরও সূত্রগুলো ভাইয়া কোনটা থেকে কীভাবে আসছে প্রমাণ ওইগুলো দেখিয়ে দিই, পরে হচ্ছে উদাহরণ প্লাস অনুশীলনের ম্যাথগুলো দেখিয়ে দিই যেগুলো দরকার, মানে সবগুলোই দেখিয়ে দিই, ঠিক আছে। বাকিগুলা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক কোনগুলো দিই যেগুলো তোমরা পারবা, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে বাছাইকৃত 10 থেকে 12টা সিকিউ সলভ করে গণিতের, ঠিক আছে। এবং এইগুলার গণিতের এমসিকিউ এর জন্য হচ্ছে আলাদাভাবে হায়ার ম্যাথের 300টা এবং জেনারেল ম্যাথের প্রায় 400টা এমসিকিউ হচ্ছে আমরা সলভ করবো ইনশাআল্লাহ, এবং এই টাইপ ভিত্তিকভাবে সলভ করবো কোর্সে। এগুলা খোলে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে 100তে 100। সো টেস্ট সামনে বা মনে করো বোর্ড এক্সাম চলে আসতেছে, তুমি যদি একদম পূর্ণাঙ্গ 100তে 100 প্রস্তুতি হচ্ছে নিশ্চিত করতে চাও তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। এখানে আছে আর যদি ডিটেলস চাও, ডিটেলস বলতে এখানে কি কি আছে এই সবগুলো ডিটেলস আমি চাইলে এখান থেকে দেখাইতে পারবো। দেখে মনে করো ভাইয়া ফিজিক্সেরটা দেখাই, এই যে এখানে ফিজিক্স আছে, হ্যাঁ এটা মনে করো ফিজিক্স, ওকে ওপেন করি, এই যে এটা না ফিজিক্স মনে করো, এই যে ফিজিক্সের ডিটেলস এখানে দেখো কী কী আছে 40টার সরি কী আছে দেখো 40টা রেকর্ডেড লাইভ ক্লাস পাবা ফিজিক্সের ক্ষেত্রে। গণিত উচ্চতর কিন্তু লাইভ ক্লাস, ফিজিক্সটা রেকর্ডেড হইলে এগুলা শেষ করার জন্য 3 মাসের একটা পূর্ণাঙ্গ রুটিন দিছি, এবং হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতেছি প্রতি চ্যাপ্টারের হচ্ছে প্রতি সপ্তাহে উইকে আর কি, প্রতি উইকে হচ্ছে 2টা এক্সাম হইতেছে, একটা হচ্ছে পদার্থের একটা রসায়নের, ঠিক আছে। সো এইগুলার এক্সাম আছে হচ্ছে ডাউট সলভিং ডিসকাশন গ্রুপ আলাদা পাইতেছো, যেহেতু রেকর্ডেড কোর্স, কোনো কোয়েশ্চেনের সমস্যা হইলে কাকে দেখাবা, অবশ্যই দেখানোর জন্য ভাই আলাদা টিচার রাখছি, ঠিক আছে। তাকে দেখাইলে সে হচ্ছে তোমাকে আনসারটা বলে দিবে। এমসিকিউ সলভিং ক্লাস আছে, পিডিএফ আছে, এমসিকিউ সলভিং ক্লাস আছে, বেসিক সিকিউ সলভিং সব কিছু আছে। সো এখান থেকে দেখতে পাইতেছো কোর্সটি অনলি 1250 টাকা ফিজিক্স, ঠিক আছে, সম্পূর্ণ ফিজিক্স বই। সো এইভাবে রসায়ন আছে, এবং তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি 2টা একসাথে কিনো তাহলে হচ্ছে 2টা একসাথে 2290 দিয়ে কিনতে পারবা, সেখানে অনেক টাকা ছাড় পাবা। গণিত উচ্চতর গণিত সেম ফিচার আছে, এগুলো ফিচার প্লাস এভরিথিং জানতে হইলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না, দেখো ভাইয়া দেখাই, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখো, এই যে এখানে দেওয়া আছে, ওই যে 013092701005, এই যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করিও, ঠিক আছে। এটা নড়তেছে কেন, এই যে 013092701005, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে রিপ্লাই করবে, ঠিক আছে। ওকে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ওকে দেখো এইটাতে কী বলছে, আচ্ছা এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন, এইটার সেম কোয়েশ্চন হচ্ছে ভাইয়া রাজশাহী বোর্ড 24-এ আসছিল, এবং রাজশাহী বোর্ড 2024 ভাইয়া সলভ করে দিয়েছি। ভাইয়া হচ্ছে 9টা বোর্ড আছে তোমাদের, এই 9টা বোর্ডের 9টা বোর্ডই সলভ করে দিতেছি 24 সালে, ফিজিক্স আর কেমিস্ট্রি। এটা ভাইয়া একটু ফ্রি আছে এই জন্য নিতেছি। আর কী ভিডিও দিব, কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও বললেও ভাইয়া দিব। আর এটা রাজশাহী বোর্ড 24-এর ঠিক 4 নাম্বার, রাজশাহী বোর্ড 2024-এর 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হুবহু এটা। সো এটার করাইব না, সেম একদম সব কিছু সেম ডিরেক্ট, এইগুলা সহ মান সহ হুবহু এখানে। তোমরা হচ্ছে বাইরে রাজশাহী বোর্ড 24-এর প্লে লিস্টে গিয়ে রাজশাহী বোর্ড 2024-এর মানে ভিডিওতে গিয়ে 4 নাম্বার কোয়েশ্চনে দেখবো এটা সলভ করে দিয়েছি। সো এটা পারবা, ঠিক আছে। এবার নেক্সটে আসো, এইটা দেখো কী বলছে, এটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে আসছে, বুঝছো। দেখো এটাতে বলছে আমাদেরকে গ নাম্বারে এখানে যে শব্দ সংকুচন প্রসারণ লিখে দিছে, এটা প্রতিফলক পৃষ্ঠ আছে, এটা হচ্ছে শব্দ উৎস, একটা শব্দ করছে, শব্দ কিভাবে যাইতেছে সংকুচন প্রসারণ মিলিয়ে। আমরা জানি, দেখো ভাই একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমরা জানি সংকুচন প্রসারণ, ঠিক আছে, এইগুলা মিলাইয়া, হ্যাঁ মনে করো ভাইয়া হচ্ছে এইবার হচ্ছে এখানে আগে, এই যে মনে করো এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার প্রসারণ, ঠিক আছে, এইটা হচ্ছে সংকুচন, ঠিক আছে, এইটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকুচন, বুঝতেছো। ওকে এটা হচ্ছে প্রসারণ, এইটা হচ্ছে আমাদের সংকুচন, ঠিক আছে। তো সবসময় এইটা মনে রাখবা ভাইয়া, একটা সংকুচন প্লাস একটা প্রসারণ, একটা প্রসারণ প্লাস একটা সংকুচন মিলাই এই সম্পূর্ণ এতটুকু হয় একটা ল্যামডা। দূরত্বের ক্ষেত্রে হইলে এটা তরঙ্গ দৈর্ঘ্য, সময়ের ক্ষেত্রে হয় একটা পর্যায়কাল, ঠিক আছে। তো একটা সংকুচন প্লাস একটা প্রসারণ মিলাইয়া হয় একটা ল্যামডা দূরত্বের ক্ষেত্রে,
অথবা সময়ের ক্ষেত্রে হয় একটা টি আর কি, পর্যায়কাল অথবা ল্যামডা, বুঝতেছো? আর যদি শুধু সংকুচন হয়, শুধু সংকুচন বা শুধু প্রসারণ, এটা তো শুধু প্রসারণ, এগুলো হবে ল্যামডার অর্ধেক, ঠিক আছে? সময়ের ক্ষেত্রে ধরলে পর্যায়কালের অর্ধেক, ঠিক আছে, T/2। সো এই যে ব্যাপারটা, এগুলো আশা করি জানো বা তোমরা বুঝো, ঠিক আছে? বুঝলে এটা আমরা হচ্ছে করতে কোনো ইয়ে হবে না, তাড়াতাড়ি করে ফেলতে পারবো। বলছে এই শব্দ তরঙ্গটি কম্পাঙ্ক নির্ণয় করো। সো কম্পাঙ্ক মানে কি ভাইয়া? এফ। সো এফ = 1/t আমরা সূত্র জানি। সো কম্পাঙ্ক বের করতে গেলে পর্যায়কাল থেকে ঠাস করে বের করে ফেলতে পারবো। সো এইখানে এইটাই বলছে, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শব্দ যাইতে সময় লাগে 0.0125 সেকেন্ড। তার মানে এখানে পর্যায়কালটা বলে দিতেছে। যদি হচ্ছে এখানে মিটার দিয়ে দিত যে এটা থেকে এটা দূরত্ব এত, তাহলে হচ্ছে আমরা এই যে ল্যামডা ধরে করতাম, ল্যামডা প্লাস ল্যামডা এইভাবে করতাম। বাট যেহেতু এখানে সময় দিয়ে দিছে, তার মানে পর্যায়কাল দিয়ে দিছে। সো তুমি এখানে ভালো করে বুঝো এটা। ভাইয়া তোমাকে বুঝাই কি বুঝাবো? এই যে এতটুকু থেকে এতটুকু, মানে এই যে এতটুকু ফার্স্টের সংকুচন, এইটা প্রসারণ দিলে এই সংকুচন প্লাস প্রসারণ মিলাইয়া এতটুকু হচ্ছে একটা টি, মানে একটা পর্যায়কাল। এতটুকু হইতেছে তার একটা পর্যায়কাল, বুঝতেছো? এতটুকু হইতেছে একটা পর্যায়কাল। সেমভাবে এই জায়গা থেকে এই সংকুচন এবং এই প্রসারণ পর্যন্ত এতটুকু হচ্ছে আরেকটা পর্যায়কাল, ঠিক আছে? এতটুকু হচ্ছে এখানে হচ্ছে আরেকটা পর্যায়কাল। এবং এইখানে যেহেতু দেখো এইখানে শুধু সংকুচন আছে, প্রসারণ নাই, তার মানে এটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক। সো এইখানে শর্ত মতে আমাদের কি দেওয়া আছে এটা বুঝতে আর বাকি নেই তোমাদের, আশা করি। সো এখানে আমাদের এটাই বলে দিছে এখানে এটাই বলে দিছে যে t+t/2, ঠিক আছে? দেখো একটা পর্যায়কাল আরেকটা পর্যায়কাল প্লাস আরেকটা পর্যায়কালের অর্ধেক, এইগুলোর যোগফল, মানে এই সম্পূর্ণ যাইতে লাগে 0.0, ঠিক আছে? 0.0125 সেকেন্ড, ঠিক আছে? 0.0125 সেকেন্ড এইটা লাগে। সো এখান থেকে পাবো হচ্ছে, দেখো 2 যদি লসাগুণ তাহলে পাবো 2t+t, হ্যাঁ, = 0.0125। সো এখান থেকে তুমি পাবো হচ্ছে 5t = 2 × 0.0125। ওকে, এখান থেকে তোমার টি আসবে, দেখো 2 × 0.0125 ডিভাইডেড বাই এই যে 5g, এটা নিচে ভাগ হয়ে আসবে। সো এখান থেকে তুমি হিসাব করো, t = কি পাবা? শালার বেটা, এই যে এটা এসা সমস্যা হচ্ছে। সো t = আসবে 2 × 0.0125 2 × 0.0125 ডিভাইডেড বাই 5, এটা আসতেছে হচ্ছে 5 × 10⁻³ বুঝতেছো? 5 × 10⁻³ সেকেন্ড। সো এই যে আমরা টি পেয়ে গেছি, পর্যায়কাল পেয়ে গেছি। সো পর্যায়কাল যদি পেয়ে যাই, তাহলে আমরা বের করবো কি? কম্পাঙ্ক। তাহলে লিখো অতএব কম্পাঙ্ক যেগুলো কী হবে? কম্পাঙ্ক হচ্ছে এফ। কম্পাঙ্ক এফ = হচ্ছে 1/t। সো 1/t এর মান হচ্ছে 5 × 10⁻³। সো এটা হিসাব করো, 1 আনসার। এটা আসতেছে 200 হার্জ, কম্পাঙ্কের একক হার্জ, এই যে শেষে এখানে, বুঝতেছো? এবার গ নাম্বারে আসো। গ নাম্বারে কি বলছে? এস উচ্চ থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা? কি বলছে দেখো, এস উচ্চ কোনটা? এই যে এটা হচ্ছে এস উচ্চ। এই যে এস উচ্চ আছে, এটা দেখে প্রতিধ্বনি শোনা যাবে কিনা? সো আমরা শব্দ উৎপন্ন করছে, এটা হচ্ছে শব্দ তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার বলে দিছে। শব্দ তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার বলে দিছে। আচ্ছা, সো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা জানি 2d = bt, এই সূত্র ইউজ করব। এবং টাইম, আমাদের মানুষের একটা শব্দ শোনার সর্বনিম্ন মানে হচ্ছে কি বলে এটাকে বলে শ্রুতিকাল হচ্ছে 0.1 সেকেন্ড। মানে একটা মানুষ একটা শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত এই শব্দটা তার মধ্যে কাজ করে, ঠিক আছে? সো 0.1 সেকেন্ডের মধ্যে যদি আরও কোনো শব্দ তার কানের মধ্যে চলে আসে, এটা সে শুনতে পারবে না। সো কেউ একটা শব্দ উৎপন্ন করার পর 0.1 সেকেন্ডের ভেতর যদি আরেকটা শব্দ তার কানে চলে আসে, সে ওইটা শুনতে পারবে না। 0.1 সেকেন্ডের পরে যদি কোনো শব্দ আসে, এটা শুনতে পারবে। মনে করো এটা প্রতিফলিত। এখান থেকে একজন ব্যক্তি শব্দ করছে,
এটা ডি পরিমাণ দূরত্ব আছে, এখানে গেল, এখানে গিয়ে আবার তার কাছে ফিরে আসতে 0.1 সেকেন্ড সময় লাগছে, সে প্রতিধ্বনি শুনবে। 0.09 সেকেন্ড সময় লাগছে, সে প্রতিধ্বনি শুনবে না, কারণ এটা 0.1 সেকেন্ডের চেয়ে কম। সে যদি তার কাছে আসতে 0.2 সেকেন্ড লাগতো, অবশ্যই সে প্রতিধ্বনি শুনতো, কারণ এটা হচ্ছে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। সো আমাদের এক্স্যাক্টলি টি হিসাব করতে হবে, টিটা কত, ঠিক আছে। এবং টি হিসাব করতে গেলে দেখো 2d = bt না, এখানে আমাদের কী লাগবে, এখানে কি বলে দিছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার এবং উচ্চ হতে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। উচ্চ হতে প্রতিফলকের দূরত্ব এখানে ডি বলে দিছে, ডি অলরেডি বলে দিছে 16 মিটার, ঠিক আছে। সো আর দরকার, ডি বলে দিছে, আর দরকার বি। সো বিটা কেমনে বের করবা, দেখো এইখানে আমাদের বলে দিছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা কত বলে দিছে 1.7 মিটার, ল্যামডা হচ্ছে 1.7 মিটার বলে দিছে, বুঝতেছো। সো আমরা বের করবো বি, বি = এফ ল্যামডা, আমরা জানি, সেখান থেকে বি বের করো। অতএব শব্দের বেগ বি = এফ ল্যামডা, এখানে তো এই শব্দটারই প্রতিধ্বনি শুনবো, বুঝতেছো। তাহলে এই শব্দের মানে জিনিসপাতিগুলো হচ্ছে আমরা ইউজ করবো, ঠিক আছে। আরে বেটা রে, কাম তো সেই রকম আছে। ওকে, সো দেখো এফ হচ্ছে তোমার ওই যে 200 হার্টজ পাইছিলাম, এবং এটা হচ্ছে 1.7 মিটার। সো এটা তুমি হিসাব করে দেখো কত আসে, 200 × 1.7, এটা আসতেছে ভাইয়া বি আসতেছে 340 মিটার পার সেকেন্ড। বি কত আসতেছে 340 মিটার পার সেকেন্ড। তো তুমি যা সেখান থেকে লিখো, আমরা জানি হচ্ছে এবার শব্দের ইয়ের ক্ষেত্রে আর কি, এবার হচ্ছে লিখো, এবার হচ্ছে 2d = bt, ঠিক আছে। 2d = bt প্রতিধ্বনির ক্ষেত্রে, এখান থেকে টি বের করে দেওয়া কত বের হয় 2d/b। সো 2 × d মান বলেই দিছে 16, বি হচ্ছে 340 পাইছি, হিসাব করে দেখো কত, 2 × 16/340। ওকে, সো এটা আসতেছে প্রায় 0.009, ঠিক আছে, 094 সেকেন্ড। সো এই যে এটা কি 0.1 সেকেন্ডের চেয়ে ছোটো না, দেখো 0.1 সেকেন্ড, এখানে 1 এখানে 0, তার মানে হচ্ছে 0.1 সেকেন্ডের চেয়ে ছোটো, তার মানে প্রতিধ্বনি শুনবে না। এবার যেহেতু টি ইজ স্মলার দেন 0.1 সেকেন্ড, ঠিক আছে, 0.1 সেকেন্ড, তার মানে সে প্রতিধ্বনি শোনা যাবে কি না, প্রতিধ্বনি শোনা যাবে না। বুঝাইতে পারছি আশা করি। তাহলে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনটা সলভ করবো, বুঝতেছো। সো এতটুকু যদি বুঝতে পারো হাত তুলো, না বুঝতে পারলে পা তুলো, ঠিক আছে। ওকে, সো এইবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এইটা চ্যাপ্টার 9-এর কোয়েশ্চেন, কিন্তু এটা হচ্ছে চ্যাপ্টার 9-এর কোয়েশ্চেন, প্রতিসরণ অঙ্ক যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের, ঠিক আছে। ওকে ওকে, সো দেখো এখানে বলছে যে চিত্র 1-এ কোণ বি ও এন নির্ণয় করবা। সো চিত্র 1 কোণটা এইটা। সো ভাইয়া হচ্ছে একটু এটা দিয়ে তোমাদেরকে বুঝাই জিনিসটা। সো এটা দেখো, একটা হচ্ছে বিভেদ তল, সো এটা হচ্ছে আমাদের অবিলম্ব। সো এখানে বায়ু মাধ্যম এটা, কোনো মাধ্যম এটা বা খাঁজ আর কি। সো বায়ু মাধ্যম থেকে এইটাতে একটা রশ্মি হচ্ছে আপতিত হয়েছে, প্রতিসরণের পর এটা দেখো তোমার মানে অবিলম্বের দিকে সরে আসছে, ঠিক আছে। সো তোমাকে বলছে কোণ বি ও এন নির্ণয় করবা, কোণ বি ও এন। সো তুমি এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো বি ও এন কোনটা, বি ও এন কোনটা ভাইয়া, বি ও এন হচ্ছে এই যে এটা হচ্ছে বি ও, ঠিক আছে, এটা হচ্ছে বি ও, ওকে, এবং এটা হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে, এটা হচ্ছে আমি একটু ইয়ে করে, এই যে এটা ঠিক আছে না, ওকে ওকে। এবারে দেখো এইটা হচ্ছে আরেকটা, এই যে কোণ যেটা আছে না, এই যে এইখানে যে কোণটা আছে এইটা নির্ণয় করতে তোমাকে বলছে। এই কোণটা বি ও এন, এটা নির্ণয় করবা, সো এখানে তুমি হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো, এই যে রশ্মিটা আপতিত হইতেছে এইখানে, এটা হচ্ছে এইভাবে প্রতিসরিত হয়েছে, এবং এই কোণটা নির্ণয় করবা বি ও এন, তার মানে এটা কি প্রতিসরণ কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর আপত্তন কোণ হচ্ছে এইটা, আমরা জানি, মনে করো এরকম, এখানে ভালো করে এই জিনিসটা বুঝতে হবে। চিত্র দেখো, এটা মনে করো হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। সো উপর এটা হচ্ছে আমাদের মনে করো একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এবং এটা একটা মাধ্যম, গণমাধ্যম, হালকা মাধ্যম, যাই বলো, ঠিক আছে। মনে করলাম এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। সো মনে করো এইটা হচ্ছে অবিলম্ব, এটাকে বলে অবিলম্ব। সো এই যে এখানে একটা আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ। সো আপতন কোণ হচ্ছে এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে ওইটাকে বলে আপতন কোণ, ঠিক আছে। এই কোণ না, এইটা না, কিন্তু এইটা হচ্ছে আপতন কোণ, মানে আপতিত রশ্মি
অবিলম্ব, এই যে এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে এটা আপতন কোণ, ঠিক আছে। এটা রশ্মি মনে করো এইদিকে প্রতিফলিত হয়েছে, তাহলে প্রতিফলিত রশ্মি এই অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। সো বুঝতে অসুবিধা নাই। তাহলে দেখো এখানে এইটা 30 ডিগ্রি হইলে এটা হবে 60 ডিগ্রি, তার মানে আমরা বুঝলাম আপতন কোণ এক্স্যাক্টলি 60 ডিগ্রি, এইটা না, এইটা হচ্ছে আপতন কোণ, বুঝছো? ওকে, সো আমাদের দেখো কাচের প্রতিসরণাঙ্ক 1.52 দেওয়া আছে। সো তোমাদের একটা সূত্র এখানে ভালো করে জানা আছে এই চ্যাপ্টারের, এই যে এইগুলা আপতিত রশ্মি টশ্মি এইগুলা দিয়ে সূত্র কোনটা ভাইয়া? এইটা মনে করো হচ্ছে, মনে করো n1 sin θ 1 = n2 sin θ 2, এরকম একটা সূত্র আছে না? এটাই তো মনে করো হচ্ছে তুমি যদি এখানে n1, তুমি যদি মনে করো এখানে n1 ধরো কোনটা, n1 যদি ধরো হচ্ছে আমাদের ওইটাকে কি বলে, n1 যদি ধরো হচ্ছে আমাদের মনে করো বায়ু মাধ্যমের, ঠিক আছে, বা যেইটা থেকে প্রতিসরিত, সরি যেইটা থেকে আপতিত হইছে, n1 যদি আপতন কোণ হয় θ1 হবে মানে আপতন কোণ। n1 যদি যেইখানে আপতিত হইতেছে মানে যেই মাধ্যম থেকে, ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি n1 হয়, ঠিক আছে, n হচ্ছে প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। এগুলার ডিটেলসে তো আর এখন বুঝাবো না, যেহেতু আমরা সিকিউ সলভ করতেছি। মানে তুমি হচ্ছে আমাদের বেসিক টু প্রো কোর্স বা এরকম ক্লাস যেগুলো আছে বেসিক টু প্রো লেখা যেগুলোতে, এইগুলোতে ডিটেলসে সূত্র সহ আলোচনা করছি। সো দেখেও ফ্রি পাও কিনা ইউটিউবে, তো কয়েক চ্যাপ্টার দিছি। ওকে, এন হচ্ছে প্রতিসরণাঙ্ক, বুঝতেছো? ওকে, এইবারে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি আই আর দিয়ে করতে চাও তাহলে এটা সূত্র হচ্ছে n1 sin θ বা n1 হচ্ছে sin i, সূত্র হচ্ছে এরকম n1 sin i = n2 sin r, এরকম হচ্ছে এটা সূত্র, n1 sin i = n2 sin r। সো তুমি θ1 θ2 দিয়ে করতে পারো, বইয়ে তোমার এটাই দেওয়া। সো আমরা হচ্ছে এটা দিয়েই করি, ঠিক আছে। ওকে, সো দেখো এইটার হচ্ছে গ নাম্বার, হ্যাঁ এইখানে আমরা করতে পারবো আশা করি, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে এইভাবে এইটা লাইন দিয়ে আঁকতে পারবো, তাহলে আমরা এইভাবে দিই না কেন, সমস্যা নাই, সুন্দর দেখাবে। पहले जाओ फिर जाने जाना हो गए रफ्ता मेरे। ওকে, দেখো ভাইয়া বুঝেই ফেলছি যা বুঝানোর। সো এইটা বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবসময় হচ্ছে 1, বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.0000 সামথিং, সো এটাকে আমরা 1ই ধরি। এবং এই যে গণমাধ্যম যেটা কাচের প্রতিসরণাঙ্ক এটা n2 1.52 বলে দিছে এইটা। তাইলে দেখো এখানে যা আছে সব মুছে ফেলতেছি, বাকি যা এখানে আবি যাবি লিখছি সব সবই মুছে ফেললাম, আবার লিখি এইটার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, এটার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52, বুঝতে পারছো? কারণ উপরেরটা বায়ু মাধ্যম, এইটা হচ্ছে আমাদের আপতন কোণ 60 ডিগ্রি, এবং আমরা এই কোণটা বের করবো, এই কোণ, হ্যাঁ। সো এইটা মনে করো θ1, আর এই যে কোণ এটাকে মনে করো তুমি হচ্ছে লাল কালি দিয়ে লিখি বুঝবা, এটা মনে করো হচ্ছে θ2, ঠিক আছে, এটা হচ্ছে θ2, এই θ2 আমরা বের করবো, বুঝতেছো? ওকে, সো θ2 বের করবো। সো এখান থেকে আমরা ডিরেক্ট সূত্র লিখতে পারবো কি ভাইয়া, যে এখানে দেখো এখানে কি বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে আমরা জানি n1 সমান হচ্ছে 1, এবং কাচের প্রতিসরণাঙ্ক দেওয়াই আছে, কাচের প্রতিসরণাঙ্ক n2 যদি হয়, n2 দেওয়া আছে 1.52, ঠিক আছে, n2 হচ্ছে 1.52 দেওয়া আছে। এবং আপতন কোণ বা বায়ু মাধ্যমে যেটা দেখো বায়ুর প্রতিসরণাঙ্ক n1 লিখছি, তাইলে ওইটা হবে θ1, ঠিক আছে, ওইটা এক্ষেত্রে আপতন কোণ। সো আপতন কোণ সবসময় যে আপতন কোণ θ1 হবে এরকম না, তোমার এইটা সূত্র এইটা না, n1 sin θ1 = হচ্ছে n2 sin θ2। মেইনলি এখানে কি কাজে আসে, এই n1 যেটা θ1 ওইটা, n2 যেটা θ2 ওইটা, ঠিক আছে। যে মাধ্যমে n1 আছে ওই মাধ্যমের কোণ হচ্ছে θ1, যেই মাধ্যমে n2 ওই মাধ্যমের কোণ θ2। সো আপতন কোণ θ1 সমান হচ্ছে ওই যে ওইটা 60 ডিগ্রি। সো তুমি 90 - 30 = 60 ডিগ্রি এইভাবে দেখে দিতে পারো, বিকজ আমরা এইভাবেই বের করছি। সম্পূর্ণটা হচ্ছে 90, এটা 30 হইলে এটা 60, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে θ2 বের করবো, প্রতিসরণ কোণ, এটাকে বলে প্রতিসরণ কোণ, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রতিসরণ কোণ, লিখতে পারো প্রতিসরণ কোণ, আর কি, বুঝতেছ? সো দেখো আমরা এখান থেকে এটা হিসাব করে বের করি। সো হচ্ছে আমরা জানি, ওকে, আমরা জানি কি জানি ভাইয়া, n1 sin θ1 = হচ্ছে n2 sin θ2।
সো দেখো এখান থেকে হচ্ছে আমি লিখতে পারবো এই যে সাইন থিটা টু যেটা এটা ইজ ইকুয়াল টু n1 সাইন থিটা 1 আছে এখানে, এই n2টা নিচে ভাগ হয়ে আসবে, ঠিক আছে। সো এখান থেকে দেখো পাবো n1 হচ্ছে 1 সাইন থিটা 1, থিটা 1 কিন্তু 60 ডিগ্রি, n2 হচ্ছে 1.52 এখানে দেওয়াই আছে, বুঝতেছো? এই যে এখানে যা মান দেওয়া আছে এগুলো ভাইয়া শুধু বসাইছি। সো এখান থেকে আমরা পাবো সাইন থিটা 2 সমান, এটা যদি তুমি হিসাব করো এখান থেকে কী পাও দেখো, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 1.52, সো এইটা আসতেছে আমাদের 0.56, ঠিক আছে, 0.5697 এরকম আর কি। সো এখান থেকে তুমি থিটা 2 লিখতে পারো, সাইন যেটা আছে ইনভার্স হয়ে যাবে, সো সাইন ইনভার্স 0.5697, সো শিফট সাইন ইনভার্স করো, এটা আসতেছে আমাদের 34 পয়েন্ট, ঠিক আছে, 34.73 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ বা কোণ BON এখানে যেটা বলছে ওইটা, বুঝতেছো? সো আশা করি এটা বুঝাইতে পারতেছি। এই যে শালাল বেটা ওইটাকে আমার মারতে হবে, বুঝছো, বোর্ডে বসে বসে মানে সমস্যা করতেছে। পহলে যা ফির জানে যা ফির জানে যা, আচ্ছা এটা পারবো না, ঠিক আছে, এর চেয়ে আমার পড়ানো হয়েছে। বেশি বার বেরো না, জ্বরে পড়ে যাবে, সব তুমিও জ্বরে পড়ে গেছো, বুঝছো? ওকে, এইবারে আসো, দেখো এটা তো আমাদের শেষ, এটা শেষ না, সো এটা আমরা মুছতে পারি। আশা করি ভাই তোমাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি। আর কোথাও যে বুকটা ওই যে এইখানে বসে গেছে সাধারণত। ওকে, আবার দেখো হচ্ছে আমরা হচ্ছে কোনটা করবো এখন, এখন হচ্ছে আমরা ঘ নাম্বারটা করবো, ঠিক আছে। তো গতে কি বলছে দেখো, চিত্র 2 এর কাজ ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য কি ধরনের আলোকীয় শর্ত উপনীত করতে যাচ্ছে। ওই যে এখানে বায়ু মাধ্যম আছে, নিচে কাচ মাধ্যম আছে, সো এইটা দেখিয়ে দিয়েছে। দেখো এই যে কাচ মাধ্যম থেকে একটা রশ্মি বায়ু মাধ্যমের দিকে যাইতেছে, চিত্রটা বুঝো, চিত্রটা বুঝো। এখানে হচ্ছে, ঠিক আছে, এরকম দেখো, এই যে উপরেরটা হচ্ছে বায়ু মাধ্যম, ঠিক আছে, এবং নিচেরটা হচ্ছে কাচ মাধ্যম। এখন ডিরেক্ট আমি আনসারই লিখে ফেলতেছি, বুঝছো, নিচেরটা গণমাধ্যম আর কি। সো উপরেরটা হালকা মাধ্যম, নিচেরটা গণমাধ্যম। সো আমরা জানি হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে হচ্ছে আলো আপতিত হয়, মনে করো এই যে থিটা 1 কোণে আপতিত হয়েছে, এটা প্রতিসরণের পর মানে প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে একটু দূরে সরে যায় বা প্রতিসরণ কোণটা বড় হয়ে যায়, ঠিক আছে, দেখতেছো দেখতেছো এরকম আর কি। সো অধিকতর চকচকে কোন সময় দেখাবে, যখন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। কি ভাইয়া? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তোমরা হচ্ছে আশা করি বইয়ের মধ্যে পড়ছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হয় এবং কেন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে চকচকে দেখায়, ঠিক আছে। সো এখানে বলছে না কি শর্ত বা কি ধরনের আলোকীয় শর্তে উপনীত হলে আমাদের কি হবে ভাইয়া, তোমার ওই যে মানে ফলকটি, কাচ ফলক যে আছে, এই যে কাচ ফলকটা এটা বেশি চকচকে দেখাবে, ঠিক আছে। এই কাচ ফলকটা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে তোমার বিভেদ তল হিসেবে কাজ করতেছে মনে করো, ঠিক আছে। ওকে, সো আমরা জানি প্রতিফলনের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই যে এখানে কাহিনী হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে চকচকে দেখার জন্য, পূর্ণ অভ্যন্তরীণ, ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে, প্রতিফলন হতে হবে, ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে অবশ্যই গণমাধ্যম থেকে আলো, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। আলো হচ্ছে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, হালকা মাধ্যমের দিকে যেতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার অবশ্যই আপতন কোণ, যেটা আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে, আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে, ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে, ঠিক আছে। এই দুইটা শর্ত বুঝছো। একটা ভাইয়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, আর আপতন কোণ ক্রান্তি কোণ থেকে বড় হতে হবে। সো এই যে ক্রান্তি কোণ থেকে যে বড় হবে, কেমনে বড় হবে দেখাই। ক্রান্তি কোণ কি?
এই যে সেম চিত্রটা আঁকি, এটা হচ্ছে বায়ু মনে করো, এবং এইটা হচ্ছে আমাদের গণমাধ্যম, ঠিক আছে, গণমাধ্যম। হ্যাঁ, সো এখানে কাজ না লিখে গণমাধ্যম, বিকজ কাজটা এখানে বিভক্ত হলে সে কাজ করতেছে, এটা হচ্ছে গণমাধ্যম। সো মনে করো এই যে θ1 দেখছো, যেহেতু এইটা মানে একটা মানে আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বড় হইতেছে, তাইলে আমার এমন একটা কোণ আছে যে কোণে হচ্ছে আমি এটা যদি আপতিত করি আমাদের প্রতিসরিত রশ্মিটা একদম বিবর্তন ঘেসে যাবে, ঠিক আছে, মানে আমাদের আপতন কোণ θ1 হইলে প্রতিসরণ কোণ যে θ2 ওইটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। সো যে কোণের জন্য, যে আপতন কোণের জন্য আমাদের প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, যে আপতন কোণের জন্য, যে আপতন কোণের জন্য, ঠিক আছে, যে আপতন কোণের জন্য, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ যেটা আছে ওইটা 90 ডিগ্রি হয়, ওই আপতন কোণটাকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলে, এবং এটাকে হচ্ছে θc লিখে, কি লিখে ভাইয়া, এটাকে θc লিখে, ঠিক আছে। θc মানে হচ্ছে ক্রান্তি কোণ বোঝে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হইলে অবশ্যই ক্রান্তি কোণের চেয়ে বড় হইতে হবে। চিত্রটা হবে এরকম, যে পরবর্তী চিত্রটা হবে এই যে এটা তো আমাদের ক্রান্তি কোণ, ঠিক আছে, এটা মনে করো ক্রান্তি কোণ, তাইলে হচ্ছে আমাদের এটার চেয়ে আর একটু বড় হচ্ছে এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, এটা মনে করো হচ্ছে গণমাধ্যম যেটা। সো ক্রান্তিকোণ ছিল মনে করো এই বরাবর, ঠিক আছে, আমি একটু এইভাবে তোমাকে বুঝাই। এই যে ক্রান্তিকোণ যেটা, এটাকে কপি করে আমি হচ্ছে বসাইতে পারবো এখানে, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। ক্রান্তিকোণ ছিল মনে করো এই বরাবর, ঠিক আছে, ওকে, এই বরাবর ছিল হচ্ছে ক্রান্তিকোণ মনে করো, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের ক্রান্তিকোণের হিসাব নিকাশ, ওকে, বুঝছো, ওকে, এটা মনে করো আমাদের ক্রান্তিকোণের হিসাব নিকাশ, যে ক্রান্তিকোণ ছিল এটা ছিল θc। এবার আমাদেরকে হচ্ছে একটু বড় মানে ক্রান্তিকোণ থেকে বড়, মানে ক্রান্তিকোণের চেয়ে বড় কোণ এখানে রশ্মি আপতিত করছি, হ্যাঁ, এবং এটার জন্য হচ্ছে আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। দেখো এই কোণের জন্য আলো যায় এই দিকে, তাহলে আরেকটু বড় দিলে তো এটা অবশ্যই আরও বড় হবে, 90 ডিগ্রিতে বড় হবে, তার মানে এটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, এবং এই কাহিনীকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। চিত্র দিয়ে এইভাবে বুঝাইতে পারবা। এবার দেখেইবা তুমি হচ্ছে ডিরেক্ট হিসাব করে, যে এই চিত্রগুলো অবশ্যই দিবা এবং হিসাব করে দেখেইবা যে আপতন কোণ কত হতে হবে। সো আমরা ক্রান্তি কোণ দেখাইতে পারবো। ক্রান্তি কোণের শর্ত হচ্ছে, দেখো লিখো ক্রান্তি কোণ, ক্রান্তি ক্রান্তিকোণ θc এর একটা সূত্র আছে সাইন ইনভার্স। ক্রান্তিকোণ θc এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স কি, বা তুমি ডিরেক্ট লিখতে পারো যে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, যে সাইন θc বা ক্রান্তিকোণকে θc লিখে দিলে সাইন θc এর সূত্র হচ্ছে এই যে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই গণমাধ্যমের প্রতিসরণাঙ্ক। বাংলায় লিখলে এটা হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে উপরে, গণমাধ্যমেরটা হবে নিচে, ঠিক আছে। এইভাবে শিখলে জীবনেও ভুলবা না। সো এখান থেকে দেখো θc অফ বের করো, সাইন এই পাশে ইনভার্স হয়ে আসলো, এখানে আছে n1/n2, ঠিক আছে। সো সাইন ইনভার্স এই যে n1 যেটা, এটা কিন্তু 1, দেখো বায়ু মাধ্যমের n1, ঠিক আছে, এবং নিচে হচ্ছে গণমাধ্যমের 1.52 এই আছে। সো এটা তুমি হিসাব করে দেখো ক্রান্তিকোণ কত বের হয়। ক্রান্তিকোণ বের হয় শিফট সাইন ইনভার্স 1/1.52, দেখো এটা কত আসতেছে ভাইয়া, এটা আসতেছে হচ্ছে আমাদের 41.14 ডিগ্রি। সো যেহেতু আমাদের ক্রান্তিকোণ এইটা আসছে, যেহেতু ক্রান্তিকোণ 41.14 ডিগ্রি আসছে, সেহেতু অধিক চকচকে দেখার জন্য তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে। সো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য অবশ্যই ক্রান্তিকোণের চেয়ে বড় কোণে আপতিত মানে রশ্মি আপতিত করতে হবে। সো এখানে মেইন শর্ত যেটা, অবশ্যই আপতন কোণ এই 41.14 ডিগ্রি এর চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে, বেশি হতে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, বুঝলে হচ্ছে নেক্সটটাতে যাও। এটা তো হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত চ্যাপ্টার 11 এর কোয়েশ্চেন, ঠিক আছে। সো দেখো ওকে, এই যে গ নাম্বারে কি বলছে দেখো, উপরোক্ত বর্তনী তুল্য রোধ নির্ণয় করবা। কি নির্ণয় করবো? তুল্য রোধ, একদম ইজি। দেখো বর্তনী, এটা আমরা এখানে জাস্ট আঁকি, বর্তনী যেমনি আছে এমনি আঁকি, ঠিক আছে। সরি,
এটা দিছে, এদিক পজিটিভ এদিক নেগেটিভ, এখানে 20 ভোল্ট আছে, ঠিক আছে, 20 ভোল্ট, এবং এই দিক দিয়ে আছে একটা, ঠিক আছে। এটা হয়েছে, আঁকা হয়েছে, ওকে। দেখো সেম আঁকছি না, এটা হচ্ছে আমাদের R1, ওইটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4 এবং এটা হচ্ছে R5, বুঝতেছো? ওকে, আমাদের বলছে এটার তুল্য রোধ নির্ণয় করো। সো তুমি এখান থেকে দেখতেই পাইতেছো, কি দেখতে পাচ্ছ? দেখো ভাইয়া, এই দুইটা শ্রেণীতে আছে। সো এই দুইটা শ্রেণীতে বের করবো, শ্রেণীতে বের করলে এই তিনটা ডিরেক্ট সমান্তরাল, ঠিক আছে, এবং এখানের আনসার বের করার ফলে ওইটার পরে ওইটার সাথে এইটা হবে শ্রেণী, তিনটা দাগ, বুঝতেছো? সো দেখো আমাদের প্রথমে কি হবে, R2 ও R3 শ্রেণীতে আছে, কিসে আছে? শ্রেণীতে, ওকে। লিখো R2 ও R3 শ্রেণী সমবায়ে যুক্ত, সো এইগুলার তুল্য রোধ হবে RS, মনে করো RS1 হবে এই R2 প্লাস R3, ঠিক আছে। সো R2 হচ্ছে, R2 মান কত, যে এইটা 10 এবং এইটা হচ্ছে 10, সো 10 20, 10 প্লাস 10 কত, 20, সো এইটা RS1 পেয়ে গেলাম। এরপরে হচ্ছে দেখো এই দুটা পেয়ে গেছি। সো তুমি এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করো, কাহিনী কী হয়েছে, আমি এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটাকে কপি করবো, তো এটা আগের জায়গায় থাকো, কপি কেমনে করবো, এইটা মেবি ডুপ্লিকেট, ঠিক আছে, সো ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে একটু কপি করে নিয়ে আসি। সো এই যে সেম এটা আছে, দেখো এবার ভাই একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আমি যেহেতু এই দুইটার তুল্য রোধ বের করে ফেলছি, সো এই দুইটা মুছে একটা রোধ করে ফেলবো, ঠিক আছে, এই দুইটা মুছে মনে করো ডিরেক্ট একটা রোধ করে ফেলছি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, একটা রোধ হয়ে গেছে। তাহলে দেখো এই যে যেরকমই হোক, এরকমই হোক বা অন্যরকমই হোক, এগুলার মেইন যে হচ্ছে প্রান্ত বিন্দু, ঠিক আছে, এই দিক দিয়ে দেখো এইটারও একটা যেতেছে, এইটার হচ্ছে একটা প্রান্ত এইদিকে যেতেছে, এইটার একটা প্রান্ত এইদিকে আসতেছে, এটার একটা প্রান্ত এইদিকে, এটার একটা প্রান্ত এইদিকে, এটার প্রান্ত এইদিকে যেতেছে, তার মানে এই তিনটা কি এখন, এই তিনটা সমান্তরালে। কোনটা? এটা হচ্ছে আমাদের RS1, এটা R5, এটা R4, ঠিক আছে। সো এখান থেকে তুমি লিখতে পারবা যে RS1 কি ভাইয়া, এই দুইটার তুল্য রোধ বের হয়েছে RS1, তার মানে RS1 R2 ও R2 না, এটা হচ্ছে R5, তাহলে RS1 R5, ঠিক আছে, RS1 R5 ও R4 শ্রেণী সমবায়, শ্রেণী না, সমান্তরাল, কি ভাইয়া, সমান্তরাল। RS1 R5 ও R4 সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এগুলো যদি সমান্তরাল সমবায়ে সংযুক্ত হয়, তাহলে হবে 1/RP = 1/RS1, সূত্র তো জানো, 1/R5 + 1/R4, সমান্তরালের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। সো 1/RS1 বের হয়েছে কত, 20, R5 কত, এই যে 1/R5 কত, R5 হচ্ছে ভাইয়া ওই যে দেওয়া আছে, R5 ও 10, R4 ও 10, তাহলে 10 + 1/10, ডিরেক্ট এটা ক্যালকুলেটারে হিসাব করবে, ঠিক আছে, তোমাকে পরীক্ষা এগুলা লসাগু টসাগু নিয়ে দেখাইতে হবে না। এই যে এটা 1/4 আসতেছে, ঠিক আছে, এটা কি আসতেছে 1/RP, 1/RP যদি ভাইয়া 1/4 হয়, তাহলে এখান থেকে তোমার শুধু RP কি হবে, যে এটার উল্টা 4 হবে, তাহলে RP আসতেছে 4 ওমেগা, বুঝতেছো, ওহম আর কি। সো এই RPর সাথে, RP মানে কি, দেখো আমরা অলরেডি এই সবগুলার রোধ একটা করে ফেলছি, ওইটার সাথে দেখো এটা শ্রেণীতে আছে, কারণ এই যে এখানে ব্যাটারি, ঠিক আছে, একটা প্রান্ত এই দিক দিয়ে আসে, এখানে মিলিত হবে না এটার সাথে, বুঝছো। সো R1 লিখতে পারবে এখানে যে R1, ঠিক আছে, R1 ও এটা কি RP শ্রেণী সমবায় আছে, শ্রেণীতে আছে, তার মানে এখানে তুল্য রোধ হবে RS2 = এই R1 + RP। সো R1 এখানে দেওয়াই আছে 6 ওমেগা, 6 + RP হচ্ছে 4 বেরোচ্ছে, তাহলে তুল্য রোধ হবে 10 ওমেগা, এটাই হচ্ছে আনসার। বর্তনের তুল্য রোধ, বর্তনের তুল্য রোধ বের করতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝছো না, ঠিক আছে। আশা করি ক্লাস রেকর্ড হইতেছে, ভালোই তো দেখা যায় সব কিছু, হ্যাঁ।
ওকে, এইবারে দেখো এটা তো আমরা বুঝছি, ওকে এটা আমরা বুঝছি। এবার হচ্ছে আমরা ঘতে যাই। সো এইটা হচ্ছে মুছে ফেলি, এটা তো শেষ, ঠিক আছে। ওকে, এটা ভালো সিস্টেম, এইভাবে মুছে যায়। ওকে, বলছে R2 ও R5 রোধের ক্ষমতা সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। R2 ও R5 কই, এই যে এটা হচ্ছে R2 এবং এটা হচ্ছে R5, এই দুইটা রোধের ক্ষমতা সমান হবে কিনা দেখাইবা। সো কেমনে দেখাইবা? R2 হচ্ছে ভাইয়া, R2 হচ্ছে তোমার দেখো এই সবগুলা এখানে যা যেইগুলাই বলো এই সবগুলা কিন্তু একটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে। এটা কিন্তু একটা সমান্তরাল জাংশন, ঠিক আছে। এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I আসতেছে, এই দিক দিয়েও যাইতেছে এবং এইখানে যাওয়ার পর এই দিক দিয়ে যাবে, মানে এইখানে কিন্তু I ছিল, সো এই I এর এই দিকে যাবে এক অংশ I1, এইদিকে যাবে আর এক অংশ I2, ঠিক আছে। এইভাবে হচ্ছে বাগাবাগি হয়ে যাবে। বাট মূলত এই I কিন্তু এই সম্পূর্ণ I কিন্তু এই দিক মিলে যেতেছে। এইদিকে I1 I2 গেলে এই I1 প্লাস I2 কিন্তু আমাদের I হবে, ঠিক আছে, I হবে, বুঝতেছো? সো I1 প্লাস I2 কিন্তু I হবে। কি হইল রে? ওকে, বুঝতেছো তো? আচ্ছা ঠিক আছে। সো এরকম যদি হয় তাইলে আমাদেরকে এই দুই অংশের বিয়োগ পার্থক্য বের করতে হবে। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত। এই সমান্তরাল জাংশনের যে ভেতরটা আছে না, এটার হচ্ছে বিভব পার্থক্য বের করা লাগে। মনে রাখো এইটার বিভব পার্থক্য বের করতেছি, এই যে জাংশনের ভেতর, ঠিক আছে। সো আমরা কি লিখবো? আমরা অলরেডি জানি, অলরেডি হচ্ছে দেখো আমরা বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছি 10 ওহম, ঠিক আছে। সো আমরা ঘ নাম্বারটা সলভ করি, যে ঘ নাম্বার অলরেডি আমরা বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছি, কিন্তু অলরেডি বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছি 10 ওহম, যে তুল্য রোধ, এটা কিন্তু তুল্য রোধ। সো তুল্য রোধ আর তুল্য রোধ বের হয়েছিল মেবি RS2 এরকম বের হয়েছিল। সো এটা বের হয়েছিল 10 ওহম। সো আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ I = কি ভাইয়া? B/R, তুল্য রোধ আর কি। সো এখানে দেখো B হচ্ছে 20 ভোল্ট দেওয়া আছে এবং এটা 10, তার মানে 2 অ্যাম্পিয়ার পাইলাম, বুঝতেছো? এটা হচ্ছে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ, এই যে এটা হচ্ছে B, ঠিক আছে। সো আমরা মূল বর্তনীর তড়িৎ প্রবাহ পাইছি 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই মূল বর্তনী সম্পূর্ণ তড়িৎ প্রবাহ কিন্তু এই দিকে এবং এই দিকে হচ্ছে মিলিত হয়ে ঢুকবে, তার মানে এখানে মূল বর্তনী তড়িৎ প্রবাহ যেতেছে। আর যেহেতু আমরা এই সমান্তরাল জাংশনের ভেতরকার এই ভেতরকার বিভব পার্থক্য বের করব, এজন্য এই সমান্তরাল যে জাংশন আছে এই জাংশনের ভেতরের যে রোধগুলো আছে এইগুলার তুল্য রোধ হিসাব হবে। সো এই সবগুলার তুল্য রোধ কত হিসাব হয়েছিল মনে আছে? RP বের হয়েছিল 4, এই সবগুলা যখন হিসাব করছিলাম 4 বের হয়েছিল, ওইটার সাথে ওইটা যোগ করে কিন্তু 10 আসছিল, তার মানে এই ভেতরের তুল্য রোধ হচ্ছে 4, ঠিক আছে। সো তুমি এখান থেকে এইটা হিসাব করো যে কি অতএব AB অংশের, এই যে AB অংশের বিভব পার্থক্য লিখো, AB অংশের বিভব পার্থক্য, ঠিক আছে। সো AB অংশের বিভব পার্থক্য B অফ AB = কি হবে ভাইয়া? বিভব পার্থক্য IR, তো এই R এর জায়গায় হবে এই AB অংশের R আর কি তুল্য রোধ, ঠিক আছে। সো I হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, এই তুল্য রোধ ছিল 4, মনে আছে? 4 দুগুণা 8 ভোল্ট পাইলাম, ঠিক আছে। সো এইবারে দেখো কাহিনী হচ্ছে, এইবার একটা কাহিনী আছে। সো এই জাংশনের ভেতরে, ঠিক আছে, এই জাংশনের ভেতরে R5 যেটা, আমরা R5 এরটা আগে করি। R2টার ক্ষেত্রে একটু পেঁচাল আছে, R2 সাথে আর একটা শ্রেণীতে আছে একটু পেঁচাল আছে। R5 দেখো এই জাংশনের ভেতরে ডিরেক্ট সমান্তরাল আর কি, এটা ডিরেক্ট সমান্তরাল, এখানে একটা এটা যোগ করে তারপরে সমান্তরাল এরকম না, এটা এবং এই দুইটা যোগ করার পর যেটা আসে এই তিনটা ডিরেক্ট সমান্তরাল। তো ডিরেক্ট সমান্তরালে থাকলে কি হয়, তুমি হচ্ছে এখানের দুই প্রান্তের তো বিভব পার্থক্য সমান, এই যে 8 ভোল্ট এটা আসতেছে। সো ক্ষমতা বের করবা, ক্ষমতার সূত্র কিন্তু হচ্ছে ভাইয়া P = B²/R, P = BI, P = হচ্ছে I²R, এইটা। তো শ্রেণীতে যদি রুট থাকে সবসময় এইটা দিয়ে করবা, আর সমান্তরালে যদি থাকে এইটা দিয়ে করবা, ঠিক আছে। সো B²/R দিয়ে করবা, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা B²/R দিয়ে যদি করি, B²/R দিয়ে করি, আমরা অলরেডি বিভব পার্থক্য পেয়ে গেছি, ঠিক আছে। সো আমরা এই যে R, এটা ডিরেক্ট মানে এই ভেতরের সরাসরি সমান্তরালে আছে R5 এবং এর হচ্ছে ক্ষমতা আমরা এইভাবে বের করবো, লিখো R5 এর ক্ষমতা, অতএব R5 এর ক্ষমতা যদি P5 হয়, P5 ধরো, এটা হবে কি ভাইয়া? B²/R। এইখানে R বলতে কোনটা? R5 এর ক্ষমতা বের করতেছি, R5 হবে, B² বলতে B অফ AB অংশ। সো এটা 8², এটা 8 না, R5 কত? R5 হচ্ছে যে 10, R5 কিন্তু 10, সো 10, ঠিক আছে। সো এটা তুমি হিসাব করলে এখান থেকে P5 কত পাও দেখো, এখান থেকে P5 আসতেছে তোমার 8² ডিভাইডেড বাই 10, সো এটা আসতেছে 6.4 ওয়াট,
এইটা মনে রাখিও। এইবার হচ্ছে আমাদের কি করতে হবে, বাকি যে অংশটা আছে R2 এর হচ্ছে ক্ষমতা বের করতে হবে। সো R2 এর একটা সমস্যা হচ্ছে, দেখো R2 হচ্ছে এই যে সমান্তরাল জাংশনের ভেতরে আছে, বাট এখানে এটার সাথে শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে হচ্ছে এই দিক দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে, এই দিক দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে এইটার দিয়েও সেম তড়িৎ প্রবাহ হবে। সো এই দুইটা একই সাথে বাধা দিবে আর কি, যেহেতু শ্রেণীতে আছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের এইগুলার মধ্যকার যে একই তড়িৎ প্রবাহ হবে, এজন্য এইগুলার মধ্যকার আই বের করতে হবে এবং I²R দিয়ে এটা করা লাগবে, ঠিক আছে। তো তুমি এগুলার মধ্যকার আই বের করো, ঠিক আছে। সো লিখো R2 ও R3 ও R3 এর মধ্যকার তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এটা মনে করো আই প্রাইম যদি হয়, এই আই প্রাইম ইজিক্যাল টু হবে সেম সূত্র বি অফ এবি, এটা তো এবি জাংশনের ভিতরে আছে, এটা ডিভাইডেড বাই আর। এই আর বলতে হচ্ছে এই দুটার তুল্য রোধ, মানে R2 আর R3 এর তুল্য রোধ। সো R2 প্লাস R3, যেহেতু শ্রেণীতে আছে ডিরেক্ট তুমি এখানে R2 প্লাস R3 লিখতে পারবা, ঠিক আছে, যেহেতু শ্রেণীতে আছে, বুঝছো। তো তুমি এখানে লিখবে এটা হচ্ছে 8 আর এই দুইটা 10 প্লাস 10, ঠিক আছে। R2 R3 10 10, ঠিক আছে। তো এটা পাবা হচ্ছে এখানে তড়িৎটা আসতেছে 8/20। সো এখানে তুমি পাইতেছো 0.44 অ্যাম্পিয়ার, বুঝতেছো। সো অতএব R2 এর ক্ষমতা ডিরেক্ট লিখে ফেলো, R2 এর ক্ষমতা হচ্ছে P2 যদি হয় এটা হচ্ছে I²R দিয়ে হবে, আই প্রাইম এখানে A²R। কোনটার ক্ষমতা বের করতেছে R2, R3 এর ক্ষমতা বের করলে এখানে R3 বসে দিতাম। সো আই হচ্ছে 0.4, ঠিক আছে, 4² ইন্টু R2 হচ্ছে 10। সো 0.4² ইন্টু 10 এটা আসতেছে আমাদের 1.6 ওয়াট। সো এই দুইটা ক্ষমতা কি সমান বের হয়েছে, P5 আর P2 না, P5 ও P2 যেহেতু সমান বের হয় নাই, তার মানে হচ্ছে আমাদের এই যে R2 ও R5 রোধের ক্ষমতা সমান হবে না, বুঝতেছো ভাই? কি বুঝাইতে পারছি বলো? বুঝছো সবাই? হ্যাঁ, অলরেডি আমরা আধা ঘন্টা পড়ে ফেলছি, অনেক ভালো জিনিস। এবার হচ্ছে আনসার কি মিলছে রে, আমি তো এগুলো দেখতেছি না কোনটা কি করতেছি, পরে যদি ক্যালকুলেশনে মিস্টেক হয় হ্যাঁ হয়েছে। ওকে, তাইলে দেখো এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইখানে, এটা কিন্তু চ্যাপ্টার 12-এর কোয়েশ্চেন, ঠিক আছে, চ্যাপ্টার 12-এর কোয়েশ্চেন। সো একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 100। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে কি NP। ওকে, মুখ্য গৌণকুণ্ডলীর ভোল্টেজ এইটা মানে B অফ P, গৌণকুণ্ডলীর ভোল্টেজ মানে B অফ S এইটা। ট্রান্সফরমারটির ইনপুট কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে ইনপুট মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীতে এই কারেন্ট দিচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে এটা IP, ঠিক আছে। মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি, জন্য IP। 205 ওয়াটের একটা তড়িৎ যন্ত্র ট্রান্সফরমারের সাথে যুক্ত করেছে। আচ্ছা, গৌণকুণ্ডলীর রোধ বের করতে বলছে। আচ্ছা, সো গৌণকুণ্ডলীর রোধ বের করবা, গৌণকুণ্ডলীর রোধ মানে RS। সো গৌণকুণ্ডলী তাইলে আমরা জানি I = V/R হবে, বা B = IR হবে, এরকম আর কি। BS = IS RS এরকম হবে। সো এখান থেকে RS = কি হবে ভাইয়া, BS / IS, এটাই হবে না? গৌণকুণ্ডলীর রোধ BS/IS হবে। সো দেখো এখানে BS, গৌণকুণ্ডলীর BS মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ 200 ভোল্ট দেওয়া আছে, 200, বাট গৌণকুণ্ডলীর প্রবাহ দেওয়া নাই, শুধুমাত্র মুখ্য কুণ্ডলীরটা দেওয়া আছে। তার মানে এই IS কত বের করা লাগবে, দেন হচ্ছে আমরা রোধ পাবো, ঠিক আছে। এইভাবে আগেইতে হবে, কিন্তু গৌণকুণ্ডলীর রোধ বের করবো। বুঝতেছো? ওকে, তার মানে আমরা প্রথমে এখানে কি করব ভাইয়া, আমরা হচ্ছে এইখানে ওকে। সো আমরা এখানে কি করব, দেখো গ নাম্বারটা, আমরা এখানে প্রথমে দেখো এইগুলার একটাই সূত্র, দেখো এগুলোর একটাই সূত্র ভাইয়া, NP/NS = BP/BS = IS/IP। এটা মনে রাখবে এই চ্যাপ্টারে, এই একটা সূত্র মনে রাখলে চ্যাপ্টার শেষ। মানে এই যে পাক সংখ্যা ভোল্টেজ এগুলা সমানুপাতিক, ঠিক আছে, বাট এগুলার সাথেই যে শুধুমাত্র তড়িৎ প্রবাহটা উল্টা। দেখো NP উপরে এলে BP উপরে, বাট এখানে NP উপরে হয়েছে IS উপরে,
বিপি উপরে বাট আইএস উপরে। এইটা জাস্ট মনে রেখো যে এগুলার সাথে শুধুমাত্র তড়িৎ প্রবাহ উল্টা, বাকি সব ঠিকঠাক আছে, বুঝছো? সো এখান থেকে আমরা কি লিখবো, দেখো এখানে আমাদের ভোল্টেজ দুইটার দেওয়া আছে, ভোল্টেজ দুইটা দেওয়া আছে এবং আইপি দেওয়া আছে, আইএস বের করবো। তাহলে দেখো আমাদের বিপি দেওয়া আছে ভাইয়া 100 ভোল্ট, ঠিক আছে, বিএস দেওয়া আছে 200 ভোল্ট এবং এখানে আইপি দেওয়া আছে 2 এম্পিয়ার। সো আমাদের আইএস দরকার, ফার্স্টে আইএস বের করতে হবে, ঠিক আছে। আইএস কেমনে বের করবো, আমরা লিখবো আইএস বাই আইপি, আমরা লিখবো আইএস বাই আইপি, যেটা বের করবো আইএস বের করবো। তাই আইএস উপরে লিখছি এবং বিপি বিএস দিয়ে করবো, তাহলে আইএস উপরে লিখলে এখানে বিপি উপরে লিখতে হবে, বিএস উপর নিচে লিখতে হবে, যেহেতু এটা উল্টা সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে আইএস ইজিক্যাল টু হবে বিপি হচ্ছে ভাইয়া 100 ভোল্ট, বিএস হচ্ছে 200 ভোল্ট এবং আইপি এখানে 2 গুণ হয়ে আসছে। তাহলে এখান থেকে পাবা আইএস সমান, ঠিক আছে, এই যে এইটা কাটা এখানে 1 এম্পিয়ার আসতেছে, 1 এম্পিয়ার। তাহলে অতএব গৌণকুণ্ডলীর রোধ আর এস ইজিক্যাল টু হবে বিএস বাই আইএস। আমরা ওই যে আই ইজিক্যাল টু বি বাই আর এই সূত্র থেকে আর ইজিক্যাল টু আসে বি বাই আই, ঠিক আছে, বি বাই আই আসে, ওইটা থেকে আর এস ইজিক্যাল টু বিএস বাই আইএস লিখছি। সো বিএস হচ্ছে ভাইয়া, বিএস হচ্ছে 200 ভোল্ট, ঠিক আছে, এবং আইএস হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে এটা সব করলে তুমি 200 ওমেগা পাবা। এটাই হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীর রোধ। আশা করি বুঝতে পারছো এবং ভাইয়ার আনসারটাও মিলছে, এটা ভাই আশা করতেই পারি। হ্যাঁ হয়েছে। এইবারে দেখো পরেরটা দেখি বলছে, পরেরটাতে বলছে আমাদেরকে যে উক্ত তড়িৎ যন্ত্রটি ওই ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করা হলে তড়িৎ যন্ত্রটি ব্যবহার উপযোগী হবে কেন। একটা তড়িৎ যন্ত্র 205 ওয়াটের আছে, ঠিক আছে, ট্রান্সফরমারের সাথে যুক্ত করা হয়েছে। সো মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে হচ্ছে ট্রান্সফরমার যেটা আছে এইটার গৌণকুণ্ডলী, সেকেন্ডারি যেটা গৌণকুণ্ডলী, এই গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে হবে। যদিও মানে ক্ষমতার ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা গৌণকুণ্ডলীর ক্ষমতা সেম বের হয়, মানে গৌণকুণ্ডলীর ক্ষমতা পি অফ সেকেন্ডারি, ঠিক আছে, পাওয়ার অফ সেকেন্ডারি মানে হচ্ছে কুণ্ডলী, ঠিক আছে। সো সেকেন্ডারি কুণ্ডলীর হচ্ছে ক্ষমতা বের করতে হবে। সো আমরা জানি ক্ষমতা পি ইজিক্যাল টু বিআই, এটা দিয়ে করা লাগবে, ঠিক আছে, ভোল্টেজ ইন্টু হচ্ছে তড়িৎ প্রবাহ, এখানে রোধের কাজ কারবার কম আর কি। সো পিএস ইজিক্যাল হবে বিএস ইন্টু আইএস, যেহেতু গৌণকুণ্ডলীটা দিয়ে করবো, বুঝতেছো? এইটা হিসাব করে যেই মানটা আসবে, এখানে আমাদের ক্ষমতা আসছে মনে করো হচ্ছে 200 ওয়াট, 3 কেবলের 200 ওয়াট এবং এখানে এটার হচ্ছে 205 ওয়াট। তার মানে 200 ওয়াটের মধ্যে 205 ওয়াটের যন্ত্র লাগাইলে চলবে না। তো অবশ্যই আমাদের ট্রান্সফরমারের ক্ষমতা যন্ত্রের ক্ষমতা থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে যন্ত্রটা চলবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো হচ্ছে আমরা এটা কেমনে করি, ঠিক আছে। দেখো ঘ নাম্বার, সো গ নাম্বারে বলছে দেখো এখানে আমরা অলরেডি আইএস পেয়ে গেছি ভাইয়া, আইএস হচ্ছে 1 এম্পিয়ার পাইছি, বিএস পাইছি হচ্ছে 200 ভোল্ট দেওয়াই আছে, ঠিক আছে। সো গৌণকুণ্ডলীর ক্ষমতা লিখো, গৌণকুণ্ডলীর বা আউটপুট, যেটা আউটপুটের ক্ষমতা, গৌণকুণ্ডলীর ক্ষমতা পি অফ এস ইজিক্যাল টু হবে বিএস ইন্টু আইএস, ঠিক আছে। সো এটা হচ্ছে বি হচ্ছে 200 ভোল্ট, 200 ইন্টু হচ্ছে এটা 1, তাহলে হবে 200 ওয়াট, এই যে 200 ওয়াটই চলে আসে, দেখছো। কিন্তু মোটর যেটা আছে লাগাইছে, এই মোটরের ক্ষমতা 205 ওয়াট, ঠিক আছে, এটা থেকে বেশি, তার মানে হচ্ছে মোটরটা কার্যকর হবে না, মোটর কার্যকর হবে না। এটা আশা করি ভাই তোমাদেরকে বুঝাইতে পারছি। এখানে চ্যাপ্টার শেষ, ওকে। সো আশা করি এগুলো বুঝতে পারতেছো। সো এই সাধারণ একটা জিনিস চিন্তা করো, বাইরের সিকিউ সলভিং ক্লাস করে যদি তুমি এইভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই বাইয়ার যদি তুমি করো আর কি বলে সিকিউ সলভিং ক্লাস করতেছো শুধু, ঠিক আছে। সো এইগুলা করে যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই যদি বাইয়ার তুমি বেসিক, ঠিক আছে, প্লাস সিকিউ প্লাস হচ্ছে সূত্র অ্যানালাইসিস সহ প্লাস এমসিকিউ, এই সবগুলা যদি একটা বান্ডেলে পাও এবং একসাথে করে সম্পূর্ণ 3 মাসে সিলেবাস শেষ করতে পারো ভাইয়ার সাথে, অবশ্যই তুমি মনে করো একটা তোমার জন্য আর কি, মনে করো এসএসসির জন্য, এসএসসি 25 না তোমরা, এসএসসি 25, তো তোমার এসএসসির জন্য হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে, মনে করো 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। ভাইয়া সব পড়াই রে বেটা, ভাইয়া যা আছে সব পড়াই, কোনো কিছু বাদ দেই না, দেখ পাই নিতে ভাইয়া ক্লাস করলে বুঝবা যাহা ইম্পর্টেন্ট প্লাস যাহা লাগতে পারে, এসএসসিতে না লাগলেও এইচএসসিতেও লাগতে পারে, সব পড়াই। সো আশা করি
তোমাদের হচ্ছে ভালো একটা জার্নি হবে ভাইয়ার সাথে ইনশাল্লাহ। যদি এরকম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাইলে তো ভাইয়ার কোর্সের বলে দিছি, এই নাম্বারে যোগাযোগ কইরো 013092701015। যে কোনো কোর্স সম্পর্কে জানতে পারবা, ডিটেলসই জানতে পারবা, কিনা লাগবে না, ডিটেলস জানতে পারবা, এগুলাতে মেসেজ দিও। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো সবাই। তাইলে আল্লাহ হাফেজ। আমাদের হচ্ছে আরেকটা বোর্ড আজকে রেকর্ড করবো ইনশাল্লাহ, আজকে 2টা বোর্ড রেকর্ড করে ঘুমাবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।